ক্লাস শুরুর থেকে শেষ অবধি ম্যাক্সিমামটাই চলে যায়, তারপরে সেখান থেকে পরীক্ষা অবধি আরও কিছু চলে যায়, তারপরে পরীক্ষার দিন বাকিটা চলে যায়। ঠিক এক্স্যাক্টলি এরকম করতে করতে গিয়ে প্রত্যেক বছর দেখা যায় নিউমেরিক্যালি অ্যারাউন্ড যদি ইফ আই এম নট রং 5 to 6 lakhsকে বলে যে দে ওয়ান্ট টু বি WBCS। তারা প্রিপারেশনটা যখন মাঝপথে যায়, মাঝপথেও যেতে হয় না, মাঝপথে আমার অভিজ্ঞতা যেটা উইদিন 2 months ওরা বলে, ধরো এই বছর যারা এখন জানুয়ারির শুরুতে যারা 2024-এর জন্য রেডি হচ্ছে, মোটামুটি মার্চ নাগাদ তাদের বলতে শুনবে 25 শিফট করে দিয়েছি টার্গেট, ওই বছরটা ফাটিয়ে পড়বে, দেখবে দ্যাট উইল বি দ্য রিয়ালিটি। এবং করতে করতে আলটিমেটলি মাটি আঁকড়ে পড়ে থাকে, তার সংখ্যাটা খুব কম। সুতরাং তোমরা যারা ভাবো যে কম্পিটিশনটা বিশাল, এই কম্পিটিশনটা কিন্তু বিশাল নয়। যদি কম্পিটিশন বিশাল হতো তাহলে আমার মতন ছেলে ফার্স্ট অ্যাটেম্পটে WBCS-এ ফার্স্ট হতে পারতো না, এটা হচ্ছে সত্যি কথা। যেদিন আমি ফার্স্ট অ্যাটেম্পটে ফার্স্ট হয়েছিলাম সেদিন আমার একটাই রিয়ালাইজেশন হয়েছিল যে কম্পিটিশনটা না খুব একটা বেশি না, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি গ্রুপ সিটি ভেবে রেখেছিলাম রেজাল্ট, হ্যাঁ এটাই। তখন অ্যাকচুয়ালি আমি গ্রুপ সি এর জন্য না তৈরি হচ্ছি, এবং টু বি ট্রু আমি জানতাম দিল্লিতে থাকতাম এবং আই ওয়াজ অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং ফর ইউপিএসসি। সেই জায়গাটাতে আমার না ধারণা ছিল গ্রুপ সিতে মানে বিডিও হওয়া যায়, আর WBCS-এ না ডাইরেক্ট SDO হওয়া যায়, আমার কিন্তু ধারণা। এবং আমার যখন রেজাল্টও বেরিয়েছে, সিরিয়াসলি বলছি, তোমরা আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি জানো আমার চেয়ে, আমি যখন রেজাল্ট বেরিয়েছে আমার খুব আনন্দ হচ্ছে, আমি বন্ধুবান্ধব যারা কথা হয়েছে তাদেরকে বলছি SDO হচ্ছি, বাবা আমাকে বলছে তুই বিডিও হচ্ছিস, ইউপিএসসিটা ক্লিয়ার করলে তাহলে শুরুতেই SDO হতে, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিয়ালিটি। আমি শুরু করবো, মানে আমার যেগুলো বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আমি সেগুলো সব আস্তে আস্তে শেয়ার করবো, অ্যান্ড ইট উইল বি মোস্টলি আনন্দ করে আর কি, হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গাটা থেকে না অনেক কথাগুলো বলা খুব ইজি। হ্যাঁ, মোটিভেশন দেওয়াটা পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ, ঠিক আছে, এটা সবচেয়ে সহজতম কাজ। এবং সেই মোটিভেশনটার থেকে নেওয়াটা এবং সেটাকে ফিল করে কোনো কাজ করতে যাওয়াটা তার চেয়ে আরেকটু কঠিন কাজ। সেই কাজটাকে করে দেখানো, ইটস দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক। আমরা প্রাগৈতিহাসিক যুগে সেই কাজটা করে এসেছি, প্রাগৈতিহাসিক যুগে। তখন WBCS এই মানে এরকম সবার মতন এরকম ছিল না, ঠিক আছে। তখন আজ থেকে আমি 1.5 দশক বা তার বেশি, আমার 15 বছর সার্ভিসেই হয়ে গেল, 16 বছর হতে চলছে, এই মার্চে 16 বছর হবে আইল বি ইন দ্য সার্ভিস। এবং সেই সময় গল্পগুলো একটু অন্যরকম ছিল, ঠিক আছে। এতটা সোশ্যাল মিডিয়া ছিল না, এত ডিস্ট্র্যাকশন ছিল না। হ্যাঁ, এটা ছিল যে পাড়ার লোক তখনও কথা বলতো, হ্যাঁ কখনো কখনো বাবা মা পাড়ার ওই কাকুর ছেলের সঙ্গেও তুলনা করতো, সেটা তখনও ছিল, এখনও আছে। কিন্তু এখনকার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, যে এই যে সোশ্যাল মিডিয়া, পিয়ার প্রেশার, এবং সোশ্যাল মিডিয়া এমন একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। ফেসবুক আমি বলি যে সবচেয়ে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম, কারণ ফেসবুক দেখলেই মনে হয় যে একটু বই পড়ি, অনেক হয়েছে এই সমস্ত আজে বাজে জিনিস, তাই না। তাহলে বই পড়তে তো ফেসবুকই শেখাচ্ছে, উল্টোপাল্টা জিনিস যখনই দেখবে তখনই তো তোমার মাথায় এই বই পড়াটার কথা আসে, তাই না। সুতরাং মানে সোশ্যাল মিডিয়াও তখন ছিল না। আজকের ডেটে যারা সিনসিয়ারলি প্রিপেয়ার হচ্ছ তাদের পক্ষে কাজটা না অনেকটা কঠিন, অনেকটাই কঠিন, এবং আমাদের চেয়ে অনেকটাই কঠিন। আমি তখন জানতামও না আশেপাশে কি চলছে, তখনও জানতামও না যে ভারতবর্ষ অ্যানিমাল নামক একটা ছবির মতন একটা সামান্য একটা ইস্যুকে নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। কিন্তু মানুষের জীবনে এই সমস্ত আননেসেসারি জিনিস এখন বহু ঢুকে গেছে। ভার্সাস বলে শব্দটা, বিরুদ্ধ, এখন সব কিছুকেই বিরুদ্ধে দেখানো হয় আর কি। মানে আমি তোমাদের সঙ্গে যদি একটা ভালো কথা বলি,
কয়েকটা লোক হয়তো আমার বিরুদ্ধে আরেকজন কাউকে ভার্সাস বলে দেখিয়ে দেবে, ওই লোকটা আরো ভালো কথা বলে। হ্যাঁ, আমি হয়তো জানিও না, বা আমি হয়তো সোশ্যাল মিডিয়াটা দেখিও নি, ঠিক আছে, আমার নাম করে অনেকে কথা বলছে, না এই লোকটা একদম ভগবানের মতন, গুরুদেবের মতন কথা বলে। আর আরেকটা লোক বলে এই হচ্ছে আসল শয়তান, ঠিক আছে, সবচেয়ে বড় কমার্শিয়াল লোক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি একটাও জানি না, আমার কাছে এসেই পৌঁছায় না। একটি ছেলে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে বলছে, স্যার আপনার নামে না কত কথা বলছে, হ্যাঁ গ্রুপটাতে। আমরা বলছে, বাহ ভালো তো। বলে স্যার আপনি এরকম বলছেন? আমি বললাম না, ফ্রিতে আমার মার্কেটিং করে দিচ্ছে। আমার লোক যদি 2 লাখ লোক জানতো, এখন 2.5 লাখ লোক জানবে। কিন্তু দুনিয়াটা হ্যাজ বিকাম সো মাচ ক্রুকেড। এই কারণেই বলছি যে আজকে মানে তোমাদের পক্ষে সাস্টেইন করাটা, আমাদের ম্যাচুরিটি এবং তোমাদের ম্যাচুরিটিটা অনেকটাই ডিফারেন্ট। আমরা এই গত 1.5 দশকের উপরে সার্ভিস লাইফে প্রচুর হার্শ রিয়ালিটিকে দেখে এসেছি। একটা সদ্যজাত শিশুকে, এগুলো কাজও তোমাদের করতে হবে, একটা সদ্যজাত শিশুকে বালির নিচে পুড়ে, বালির নিচে ঢুকিয়ে মারা হয়েছে, এবং তার একদিন পরে স্কিনটা দেখে বুঝলাম যে হয়তো আগের দিনই তার জন্ম হয়েছিল। সেই শিশুটির ইনকোয়েস্ট নামে একটি বস্তু হয়, মানে তার ডেথের পরে ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশকে তোমাকে সাহায্য করতে হয় তার ডেথের কজটাকে বার করবার জন্য, এবং তুমি প্রেজেন্ট ছিলে সেই সময়টাতে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট সেটার জন্য। তাই এটা হচ্ছে আমার করতে হয়েছে প্রবেশন পিরিয়ডে। যখনও আমরা প্রবেশন পিরিয়ডটাতে আমরা তোমাদের মতনই থাকি। এখন তো প্রচুর ঘাত প্রতিঘাতের পরে এখন অনেক কিছু বুঝে গেছি আর কি, এখন অনেক চালাক চতুর হয়ে গেছি। তখন তোমাদের মতনই স্বপ্ন দেখতাম, পৃথিবীটাকে দারুণ ভাবতাম, হ্যাঁ সব বোধহয় ভালো, সাফল্য পাওয়ার পরে তো আরো ভালো মনে হয়। আজকের ডেটে বুঝি যে সাফল্য পাওয়ার পরে দুনিয়াটা কত খারাপ সেটা আরো বেশি করে বুঝবে। তোমাকে আজকের ডেটে লোকে ফেইলিয়ার হিসাবে জাজ করছে, করে কাউকে ফেইলিয়ার হিসাবে করে, ঠিক আছে, এই জাজমেন্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তুমি যদি ক্লাসে পরীক্ষাতে ভালো পারফরমেন্স দাও, ঠিক আছে, তাহলে তোমার কম্পিটিটররা তোমাকে জাজমেন্ট করা শুরু করবে, ও বেশি পড়ে দেখছিস, হ্যাঁ আমাদের সঙ্গে কথা বলে না, ঠিক আছে, দে উইল ট্রাই টু ড্র্যাগ ইউ বিহাইন্ড, তোমাদেরকে পিছনে টানার চেষ্টা করবে। তারপরে যখন সফল হবে তখন এইটা এক শ্রেণীর স্তাবক হঠাৎ করে চলে আসবে, ঠিক আছে, হঠাৎ করে তোমার ফ্যান ফলোয়ার বিরাট বেড়ে যাবে। কিন্তু সফল হও বা অসফল হও, একটা জিনিস মনে রাখবে যে সবচেয়ে দুঃখের দিনে বা কষ্টের দিনে তার পাশে সাফল্য কিছু নেই, কিন্তু থাকে ওই 2-1টা মানুষই, মা বাবা, যদি পরিবার পরিজন থাকে তাহলে হয়তো তারা, পরবর্তীকালে আমাদের যেমন সন্তান সন্ততি হয়ে গেছে তারা। বাট দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি। এবং যে মুহূর্তটাতে তুমি সফল হবে সেই দিন তোমার সাফল্যের উপরে সবার যেন কেন একটা অধিকার জন্মে যায়। সুনীল গাভাস্কার তার অটোবায়োগ্রাফি সানি ডেইজের মধ্যে বলেছিলেন যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স বাট ফেলিয়ার ইজ অরফান। সাফল্যের বহু বাবা আছে, হ্যাঁ, অসফলতা সবসময় অনাথ। তো সেটাই হচ্ছে তোমাদের জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা। তোমরা এখন স্বপ্ন দেখছো, কালকে আমি ছেলেগুলোকে দেখছিলাম এরা কিরকম কষ্ট করে, এবং লাস্টে আমার সঙ্গে থাকার জন্য মানে পাগলের মতন করছিল। একটি ছেলে দেখলাম 11:40 না কটা ট্রেনে কাকদ্বীপ ফিরবে, জাস্ট আমি বললাম এতটা কষ্ট করছো। পুরুলিয়ার থেকে পরশুদিন একটি ছেলে 2টোর সময় বেরিয়েছে, ও ট্রেন রাত্রি 10টা, বলে স্যার দেখা হবে, আনন্দে আর থাকতে পারছিলাম না। 2টোর সময় গ্রামের বাড়ি থেকে বেরোলাম, সাইকেল নিয়ে কোথার থেকে এসে স্টেশনে চলে এসছে, তারপরে 5 ঘন্টা স্টেশনে কাটিয়েছে, কারণ উত্তেজনা হচ্ছিল। 10টার সময় ওঠে, 5টার সময় না 5:30টার সময় হাওড়াতে বোধহয় পৌঁছেছে, সেমিনার শুরু হয়েছে। কখন আমার সঙ্গে ওর কখন সেলফি তুলে 5 মিনিট কথা বলতে পেরেছে। হ্যাঁ, আমি বললাম ওয়াই আর ইউ ডুইং সাচ পাগলামো? তখন বলছে স্যার আপনি আমার মাথায় হাত দিলে হয়তো আমার WBCSটা হয়ে যাবে। বলছি এরকম ধারণা মানে উইচ ইজ ভেরি রং, অ্যাবসোলুটলি রং। যে আমাদের এইটা ধারণা আছে যে আমাদের মাথায় হাত দিলে, ঠিক আছে, যে এটা একটা খুব পীঠস্থান। এই যে আমরা যেখানে বসে আজকে আলোচনা করছি, ধর্মের পীঠস্থান। কিন্তু এই পীঠস্থান আমাকে অন্তত শিখিয়েছে
যে কাজ না করলে কোনো ভগবান তোমার পাশে দাঁড়ায় না। তুমি 1000 বার মায়ের নাম করো, 1000 বার, তুমি 1000 বার করে মায়ের নাম করো, মানে ঠাকুরের কথা বলছি, 1000 বার করে তুমি যে দেবদেবীকে পূজা করো তাদের কথা পুজো করো, সারা বছর ধরে ঘুষ দাও, কিচ্ছু হবে না, আনলেস ইউ ডু ইট উইথ আটমোস্ট ডেডিকেশন। এবং সত্যি এটা প্রত্যেকের জীবনেই এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে। আজকে আমি মানে প্রত্যেককে একটা কথা আমি বলি যে তুমি যেটা চাবে তোমার জীবনে এক্স্যাক্টলি সেটাই হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি যে আমি ছোটবেলাতে রামকৃষ্ণ মিশনে পড়তে চাইতাম। তা রামকৃষ্ণ মিশনে আমি এটা বলেও ছিলাম, এখানেই আমার যেদিন একটা ভার্চুয়াল সেমিনার ছিল, যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমার যেদিন পরীক্ষা ছিল, আমার স্কুলে সেদিন জাস্ট আ সেকেন্ড আমার এখানে মানে পড়ার শখ ছিল পুরুলিয়াতে। তারপরে সামহাও সেই সময় বাবা বললো যে না, স্কুলের পরীক্ষাটা আগে দাও, কারণ সেটা ক্লাস 7-এর পরীক্ষা ছিল, ক্লাস 7 তো পাস করতে হবে, তারপরে তো আমি 8-এর অ্যাডমিশনটা দিয়ে 8-এ ঢুকতে পারবো। ফলে আমার আশা হয়নি, তারপরে আশাভঙ্গ হয়েছে, আর কোনোদিন হয়নি সুযোগ। তারপরে জবের থেকে মোটামুটি পড়াশুনো বা মোটিভেশন এগুলো নিয়ে কাজ করি, তখন আমার মনে হচ্ছে যে একবার অন্তত বেলুড়ে যদি আমি যেতে পারতাম। কারণ আমার মনে হয় যে সারা বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়া আর কেউ না। এটা আমার ব্যক্তিগত মানে এটা আমার মনে হয়েছে, তার পাঠ শুনে বা তার কিছু করে, আমি হয়তো তাকে জীবনে সবসময় ফলো করতে পারি না, অনেক সময় সেটা ডেভিয়েশন হয়ে যাবে, কারণ তাকে যদি কেউ ফলো করতে পারে আমার মনে হয় সে স্বামীজি হয়ে যাবে। কারণ আক্ষরিক অর্থে যিনি রামকৃষ্ণ দেবকে অনুসরণ করতে পারবেন তিনি স্বামীজি হবেন, বা তাকে ফলো করবে যারা সেই সারদা মায়ের মতনই পবিত্র হয়ে উঠবে, যেটা আমাদের পক্ষে নশ্বর মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জায়গাটাতে একবার চাইতাম যে কিছু কথা, মনের ভাব, এগুলোকে প্রকাশ তোমাদের সামনে এসে করেছ। দেখো আজকের দিনে আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি উইদাউট এনি এফোর্ট, ঠিক আছে, এবং সেখানে গিয়ে মনে হচ্ছে যেন কোথায় একটা অপূর্ণ আশা এরকম করেই পূর্ণ হয়ে গেল, কিন্তু তার জন্য বহু দিন ধরে নিজেকে তার যোগ্য করে তুলতে হয়েছে, এতদিন ধরে কাজ করতে হয়েছে, অন্তত ছেলেমেয়েরা যেন বলে ওনার কথাকে কিছুটা কোরিলেট করতে পারি, ঠিক আছে। আজকে ছোট ছোট কিছু গল্প তোমাদেরকে বলবো, পড়াশোনার কথা তো চলতেই থাকবে, বাট কম্পিটিটিভ পরীক্ষার চেয়ে বেশি হলো ইম্পর্টেন্ট নিজেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য উপযুক্ত করে তোলা। দুটো বাচ্চা গেছে, দুটো বন্ধু, তারা জীবিকা নির্বাহ করে এই যে শঙ্খ পাওয়া যায়, সেই শঙ্খ সমুদ্রের তীরে শঙ্খ তুলে সেই শঙ্খগুলোকে বাজারে বিক্রি করে। তাই তারা শঙ্খ তুলছে, আর শঙ্খ তুলতে তুলতে একটি বন্ধু একটা খুব বড় শঙ্খকে পেয়েছে, ঠিক আছে, আর পাশের বন্ধু তো অনেকগুলো ছোট ছোট শঙ্খ তুলেছে। আমাদের যেটা হয়, ও একটু এগিয়ে গেছে, তাহলে আমি ওর চেয়ে আরো এগোবো, আর যদি এগোতে না পারি হতাশ হয়ে যাই। যে ছেলেটা বড় শঙ্খ তুলেছে আর একটা ছেলে অনেক ছোট ছোট শঙ্খ তুলেছিল, ছোট ছোট শঙ্খগুলোকে না ও ফেলে দিয়েছে। এবার ও বড় শঙ্খ খুঁজছে, সারাদিন খুঁজছে বড় শঙ্খ, সারাদিন বড় শঙ্খ খুঁজছে, ওরা বড় শঙ্খটা পাওয়া হয়নি। তারপর ওরা দিনের শেষে বাজারে গেছে, শঙ্খগুলোকে বিক্রি করেছে। বিক্রি করতে করতে একজন তো কিছুই পায়নি, আর একজন বড় শঙ্খটা বিক্রি করে 1000 টাকা পেয়েছে, আর ছোট শঙ্খগুলোকে বিক্রি করে 3000 টাকা পেয়েছে। বলছে যে 4000 টাকা পেলাম, চল কিছু খাওয়া দাওয়া করি। বলেছে তুই 4000 টাকা পেলি কেন, শঙ্কর তো এত দাম না। বলছে ওই যে বড় শঙ্খটার তো খুব বেশি দাম পাইনি, 1000 টাকা, কিন্তু অতগুলো ছোট ছোট তুই যে ফেলে দিলি ছোট ছোট, ওগুলো বেচে 3000 টাকা পেলাম, ঠিক আছে। তাহলে এটা কেন বললাম জানো তো, আমরা অনেক সময় না এই WBCS এর চক্করে আমাদের সামনে যে ভালো অপশনসগুলো থাকে, যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি উপযুক্ত, সেটাকে আমরা ভুলে যাই। 2024-এ তোমরা লক্ষ্য করে দেখবে যে অনেকগুলো পরীক্ষা আসছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, তোমরা দিচ্ছ তো সেই সব পরীক্ষাগুলোকে? দিচ্ছ? সকলে দিচ্ছ নাকি কয়েকজন দিচ্ছ?
চেষ্টা করবে যে শুধুমাত্র WBCS এর গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখতে না। অনেককে আমি বলতে শুনেছি যে শুধু WBCS এর জন্য করো, কিন্তু সেক্ষেত্রে যে লেভেলের ডেডিকেশনটা, তুমি সেই ডেডিকেশনটা নিজেরা কতটা দিতে পারবে সেটাকে আগে একটু জাজ করে নাও, ঠিক আছে? আমার সময় আমি যখন ইউপিএসসিতে দিল্লিতে প্রিপারেশন নিচ্ছি, সেই সময় আমি ঠিক করলাম যে আমি ইউপিএসসির পাশাপাশি এর সমকক্ষ তো নয়, এই জ্ঞানের সঙ্গে আরেকটু ভ্যালু এডিশন করবো, অন্যরকম করে 3টে পরীক্ষা দেবো, তার বেশি পরীক্ষা দেবো না। আমি ইউপিএসসিতে মেইনের পরে ইন্টারভিউতে অ্যাপিয়ার করলাম, তোমার এসএসসি সিজিএল অল ইন্ডিয়া 33rd র্যাঙ্ক হলো, WBCS এ ফার্স্ট অ্যাটেম্পটে ফার্স্ট র্যাঙ্ক হলো। বহুবার আমার ইচ্ছে হয়েছিল যে সেকশন অফিসার, আইবি, অন্যান্য বিভিন্ন পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করবার জন্য, কিন্তু সেটা কিন্তু আমাকে ফুললি ডিস্ট্র্যাক্ট করে দিত। আলটিমেটলি আমার জীবনে সেটা ক্ষেত থেকে গেল, আই কুড নট ক্লিয়ার ইউপিএসসি, বাট ঠিকঠাক একটা অপশনকে কিন্তু পেয়েছিলাম। বাট আমি কিন্তু ডাইভার্সিফাই করেছিলাম আমার প্রত্যেকটা অপশনকে। শুধুমাত্র যদি ইউপিএসসির মধ্যে আটকে থাকতাম, আজকের ডেটে আমার পরিচিত অনেক লোকে আছে যারা নিজেদের পোটেনশিয়ালকে না বুঝে, আমি 2005-06 এই সময়টা 7 দিল্লিতে ছিলাম, 5-এর শেষ থেকে 7 অব্দি, সেই সময় বহু ছেলেমেয়ে আমার সমকক্ষ পিয়ার্স যারা শুধুমাত্র ইউপিএসসির মধ্যে আটকে রেখেছিল নিজেদেরকে, তাদের অনেকে আজকের ডেটে পাগল হয়ে গেছে, বিকজ দে হ্যাভ নট ডান এনিথিং ইন লাইফ। ইউপিএসসির মতন আলেয়াটার পিছনে ঘুরতে ঘুরতে তারা অন্য কিচ্ছু করতে পারেনি, এবং যখন এই জায়গাটা এসছে তখন অন্য পরীক্ষার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গেছে। দিস ইজ আ হার্শ রিয়ালিটি। সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো যে অপশনসগুলোকে একটু তোমরা সবসময় ওপেন রেখো, নট টু মেনি অপশনস, বাট WBCS এর প্রিপারেশন দিয়ে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলো একেবারে সোজা হয়ে যায়। তাহলে ওয়াই শুড নট ইউ গো ফর দ্যাট? প্লিজ এসো। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোতে আমি জানি তোমাদেরকে খুব বসতে বলি, কারণ এই পরীক্ষাগুলো, কালকে আমার কাছে একটি ছেলে এসেছিল, ছেলে বলবো না ওকে, আমার চোখে তো সবাই ছোট ছোট, তোমাদের স্যারই হবে আর কি, অলোক, খুব ভালো অঙ্ক করায়, শুনেছো ওদের চ্যানেল দেখেছো, ম্যাথসের খুব ভালো চ্যানেল আছে। তা হ্যাঁ হ্যাঁ, এবার ও ধরো ওর ক্ষেত্রে আমি দেখেছি, ও কালকে কতগুলো কথা বলছিল, আমার খুব ভালো লাগলো, এই কথাগুলোকে সেম আমি ওর মধ্যে দেখছিলাম, এবং ওকেও কিন্তু আমি দেখেছি যে সিজিএলটা, ও কালকে বলছিল একটা কথা যে সিজিএল এ পুরো পরীক্ষার প্রসেসটাকে ওর কিন্তু 1 বছরের মধ্যে শেষ হয়ে গেছে, জয়েনিং সব, ঠিক আছে? এবং তোমরা যদি পরিবর্তিত সিজিএল এর রুটিনকে জানো, তাহলে দেখবে যে সিজিএল WBCS এর টাইপের হয়ে গেছে। পরিবর্তিত সিজিএল এর রুটিনটা যদি দেখো, এখন জিএসটার উপর এমফাসিস বাড়ানো হয়েছে। আমরা যখন সিজিএল ক্লিয়ার করেছিলাম আমাদের সময় কি থাকতো জানো তো? অঙ্কের 2টো পেপার থাকতো, মেইনসের কথা বলছি আমি, হ্যাঁ, প্রিলিমসটা তো মোরাললেস সব সমান হয়। অঙ্কের 2টো পেপার থাকতো, সবচেয়ে কঠিন 200, 400 সেই সময়টাতে। একটা 200 মার্কসের ইংরেজির পেপার থাকতো, আর একটা 200 মার্কসের জেনারেল নলেজের পেপার থাকতো। এই টাইপের পেপার ছিল, অর্থাৎ ম্যাথসের হাইয়েস্ট ইম্পর্টেন্স ছিল, তারপরে ইংলিশ, তারপরে অল্প একটু ইম্পর্টেন্স ছিল বাকিটা। তারপরে গিয়ে ইন্টারভিউ হতো। আমার ইন্টারভিউর সময় আমার মনে আছে, এটা জিজ্ঞেস করেছিল আমাকে 27টা না কটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, লাস্টে বলেছিল যে এমন একটা প্রশ্ন বলুন, পার্ট বলুন যে বিষয়ে আপনি জানেন না। হ্যাঁ, তা আমি বলেছিলাম সম্ভবত, আমার মনে আছে, আমি বলছিলাম পিসি কালচার। তখন বলেছিল আচ্ছা পিসি কালচার নিয়ে তাহলে প্রশ্ন করছি, স্পন কি? তা সেটার উত্তর দিয়ে ফেলেছিল। তা তখন না আমাকে হেসে বলছিল মিষ্টি খান, সিঙ্গারা খান। সিঙ্গারা রাখা ছিল প্লেটের মধ্যে। আমি খুব পোলাইটলি বলেছিলাম যে না স্যার, আমার খিদে নেই এখন। অনেকবার সাদাসাদি করছিল, কারণ এই জিনিসটা দেখে যে তুমি কতটা সামনের প্রলোভনকে অ্যাকসেপ্ট করে নিতে পারো। তারপরে তখন সেটা আমার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছিল যে আই ওয়াজ গোইং টু ক্লিয়ার সিজিএল। এর ফলে কি হয়েছে যে আমি WBCS এর সেকেন্ড বছরে কিন্তু প্রিলিমসে বসিনি। WBCS সম্পর্কে আই ওয়াজ নট অ্যাট অল কনফিডেন্ট। আমি বারবার করে আমার ভিডিওগুলোতে আমি দেখে বলেছি, আমার বন্ধু যখন আমাকে ফোন করে বলছে এই তো WBCS হয়ে গেছে রে, বলছি বলিস কি? বলে কিসে হয়েছে? বলে এক্সিকিউটিভ। কি ব্যাপার? বলে তুই ফার্স্ট হয়েছিস। দিল্লিতে আমি বসে আছি। আমি বললাম না না, মিথ্যে কথা বলছি, বাবাকে বলেছি, বাবা বলে রেজাল্টটাকে ঠিক করে দেখো তারপরে বলো। হ্যাঁ ঠিক আছে। তারপরে তখন অনেক পরে পিএসসি রেজাল্ট আপডেট হতো, তা বললো যে না ঠিকই আছে। তার একটা কারণ হচ্ছে যে ইফ ইয়োর ট্র্যাক ইজ পারফেক্ট না,
এখনকার দিনে ট্র্যাকটা বারবার করে ডাইভার্সিফাইড হয়ে যায় কেন বলো তো, ডাইভার্টেড হয়ে যায়, কারণ হলো যে এখন আমাদের কাছে অপশানসগুলো অনেক হয়ে গেছে। এই ইউটিউব চ্যানেলে ওই স্যার এক কথা বলছে, ওই ইউটিউব চ্যানেলে ওই দাদা একটা কথা বলছে, তোমার নলেজ কি জমবে আমি জানি না, বাট তোমার স্ট্র্যাটেজির সংখ্যা বহু জমে যায়। হাজার জন হাজার স্ট্র্যাটেজি দিচ্ছে, এই অঙ্ক করার দরকার নেই, আমি এরকমও বলতে শুনেছি। অঙ্ক তুমি যদি দুর্বল হও অঙ্ক করবে না, অঙ্ক মুখস্থ করে চলে যাও, মুখস্থ করা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই আসবে। আমাকে একটি ছেলে বলছে যে স্যার পিওয়াই কিউ এর উপরে কি কতটা ইম্পর্টেন্স আছে, আমি বুঝতে পারিনি পিওয়াই কিউ এর উপরে কতটা ইম্পর্টেন্স আছে। আমি বলেছি ভেবেছি পিওয়াই কিউ বলে কোনো নতুন সাবজেক্ট ডাব্লিউবিসিএস সিলেবাসে অ্যাড হয়েছে। এবার সপ্তর্ষিনাগ এত বড় বড় মোটিভেশন দেয় আর ডাব্লিউবিসিএস এর সিলেবাসে পিওয়াই কিউ সাবজেক্টটা অ্যাড হয়েছে, এই বিষয়টাই জানে না। আমি খুব গম্ভীর মুখে বলছি হ্যাঁ যথেষ্ট ইম্পর্টেন্স আছে। তারপরে বাড়িতে এসে গুগলে সার্চ করছি পিওয়াই কিউ কি, দেখা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমি বলি ওরে বাবা, এটা তো কি হাতি ঘোড়া হিসেবে লোকে মার্কেটিং করছে, পিওয়াই কিউ, হ্যাঁ এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তারপরে আমি জানতে পারলাম ছেলেমেয়েরা পড়াশুনো শুরু করে বা পড়াশুনো অনেকে শেষও করে এই সাবজেক্টটাকে নিয়ে, অর্থাৎ পিওয়াই কিউ। এই কারণে বাজারে আজকে 10,000, 15,000, 20,000, 25,000 এমসিকিউ, যত সংখ্যা বাড়বে তত স্ট্যাটাস বাড়বে, তত বিক্রি বাড়বে, তত টাকা বাড়বে, তত মোটা বই হবে, বইয়ের দামও বেশি, বাচ্চাদের কাছ থেকে বেশি পয়সাও নেওয়া যাবে। আমি ভেবেছিলাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লেখাবো, 1 কোটি এমসিকিউ বই, 1000টা ভলিউম বের করে দেবো। বহু আমি হিসাব করে দেখেছি যে আমার নাম যদি আমি এই মুহূর্তে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, আমার নাম তুলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় পাচ্ছি না কি করে তোলা যায়। হ্যাঁ আমি দেখলাম যে অনেক রেকর্ড দেখেছি গোফ বাড়িয়ে, আমি দেখলাম না গোফ তো বাড়ছে না আমার, হ্যাঁ হাতের নখ বাড়িয়ে। আমি দেখলাম যে একটা খুব ভালো সোজা অপশন রয়েছে পিওয়াই কিউতে। আমি দেখেছি 32,000 না 38,000 অব্দি হাইয়েস্ট আছে। এইবার ওইটাকে যদি ক্রস করে নিতে পারো, অধ্যয়ন একাডেমিতে, আমার স্ত্রী ডাব্লিউবিসিএস চাকরি ছেড়ে অধ্যয়ন একাডেমি খুলেছেন, তোমরা হয়তো জানো, তার অনলাইনটা খুব পপুলার সারা বেঙ্গল জুড়ে। সেখানে অফলাইনে শিলিগুড়িতে ক্লাস হয়, তার যে লাইব্রেরিটা, সেই লাইব্রেরিটা মনে আছে মানে আজ পোস্টেড ইন বালুরঘাট। এই চলতে থাকে, তো ভালো লাগছে তো। আমি একটু রিয়েলিস্টিক্যালি একটু অন্যভাবে কথা বলি, 1000 ঘন্টা স্ট্র্যাটেজি আমি দিতে পারি না। আমার কাছে সিম্পল স্ট্র্যাটেজি মানে হচ্ছে পড়াশোনা করা। there is no other alternative in life, বা কোনো স্ট্র্যাটেজি নেই। স্ট্র্যাটেজি আমি তো বলেছিলাম, মাঝখানে একটা পোস্টও করেছিলাম, ছেলেপুলের তাতে রাগ হয়েছে, স্যার এত স্ট্র্যাটেজি জোগাড় করলাম। এটি ছেলে আমাকে ফোন করে বলছেন স্যার আপনার পোস্টটা পড়ার পরে কালকে রাত্রিবেলা আমার একটা ডায়েরিকে ছিঁড়ে কুটি কুটি করলাম, বাইরের ড্রেনে ফেললাম। হ্যাঁ, কারণ লাইফ থেকে না ফার্স্ট কাজ করবি স্ট্র্যাটেজিগুলোকে বাদ দিয়ে দাও। এটা এই ঘরের মধ্যে বলছি, ঠাকুরের ছবি, সারদা মায়ের ছবি, স্বামীজির ছবি আছে, সত্যিকারের বলছি যে ভালো বইকে সিলেক্ট করো, উৎকর্ষতাকে চেস করো, জাস্ট এক্সেলেন্স চেস করো, নলেজকে বাড়াও। জীবনে কোনোদিন ওই পিওয়াইকিউ পরীক্ষার দরকার পড়বে না। পিওয়াইকিউ দিয়ে প্রিপারেশনকে শুরু না করে পরীক্ষার আগে তোমরা পিওয়াইকিউকে সলভ করতে পারো, তাহলে বুঝবে যে তোমার প্রিপারেশনটা এক্স্যাক্টলি কীরকম। আর তুমি পিওয়াইকিউ দিয়ে শুরু করো আর মক টেস্ট যখন দিতে যাও তখন গিয়ে দেখছো যে তোমার পিওয়াইকিউ প্যাটার্নে হচ্ছে না, তখন সমস্যা হয়ে যায়। এক চাইনিজ জেনারেল ছিলেন, তার নাম ছিল বাওকি। চায়না সে সময় বিরাট ফিয়ার্ড একটা মিলিটারি রেজিম, ঠিক আছে, তারা চারপাশে সমস্ত রাজত্ব দখল করছে, মঙ্গোলিয়ার সঙ্গে লড়াই চলছে। তা বাওকি তাকে খুব ভয় পেত সবাই। তা বাওকি এবার তার সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী, তাদেরকে নিয়ে একের পর এক সাম্রাজ্য দখল করতে করতে ওরা খুব টায়ার্ড হয়ে গেছে সেনারা। তো বলেছে যে সেনাদেরকে যে তোমরা একটু রেস্ট নাও, আজকে বিশ্রাম করো। তো বলছে না আপনাকে ছেড়ে যাবো না। বলে না আমার কয়েকজন বডিগার্ড দেহরক্ষীকে রেখে দাও, আমি এখানেই তাবু করছি শহরের বাইরে, গ্রামের বাইরে, আর তোমরা যেখানে খুশি গিয়ে খাওয়া দাওয়া করো, আনন্দ ফুর্তি করো, প্রচুর খাটনি করেছে। ঠিক আছে, অনেক কষ্টে রাজি হয়েছে। এবার দেহরক্ষী অল্পজন ছিল, তার দেহরক্ষীরা ওদেরকে বলছে তোমরা আজকে রিল্যাক্স করো, অত চাপ নিতে হবে না। এদের মধ্যে একজন ছিল গুপ্তচর মঙ্গলদের। তা মঙ্গলদের কাছে খবর পৌঁছে গেছে যে আজকে বাউকি একা আছে, আর বাউকি জেনারেল, ঠিক আছে, এই হচ্ছে মোস্ট ফিয়ার্ড জেনারেল সেই সময়। তা মঙ্গলরা তাদের 1 লাখ সেনাবাহিনী নিয়ে ধেয়ে আসছে আর কি।
আর বাউকি তাকে এসে তার যে বিশ্বস্ত দেহরক্ষী সে বলল যে আজকে তো আর মঙ্গলরা আসছে, আমরা মাত্র 4 জন, আপনি তো সবাইকে ছেড়ে দিলেন, আমাদের এত বড় আমাদের আর্মি ছিল। তো বললো একটা কাজ করো, তোমরা না চলে যাও, তোমরা নিজেদের জীবন বাঁচাও। বলে না না, এ কি বলছেন? বলে না না, তোমরা জীবন বাঁচাও, আমার নির্দেশ। আর আমাকে আমার যে ম্যান্ডোলিনটা, মানে যেটাতে আমি বাজাতে বাদ্যযন্ত্র, হ্যাঁ মিউজিক বাজাই, সেটা আমাকে দাও, ম্যান্ডোলিন। আর কি করো, উপরে পুরো লাইট আলো জ্বালিয়ে রাখো, আর আমাদের ফ্ল্যাগটাকে নিচে নামিয়ে রাখো, মানে আমরা হার স্বীকার করে নিয়েছি, আর তোমরা নিজেদের প্রাণ বাঁচাও। আমি আমার যুদ্ধের পরে আমার দ্বিতীয় প্রিয় কাজ ছিল সঙ্গীত, তা আমি সেই সঙ্গীত সাধনা করতে করতে উপরে চলে গেলাম। তো ওরা কাঁদতে কাঁদতে চলে গেছে। এবার সেই বিরাট দল দূর থেকে এসছে আর কি, হ্যাঁ, এসে বাইনোকুলার দিয়ে দেখছে যে বাউকি বসে বসে ক্যাম্পের মধ্যে বসে একা একা ম্যান্ডোলিন বাজাচ্ছে, বিশাল বিশাল আলো, মশাল জ্বলছে, আর ফ্ল্যাগটা নিচে নামানো। ওদের যে জেনারেল, ও বলে কি নির্দেশ দিচ্ছে পালাও। এবার ওদের যেটা হয়, জেনারেলের কথা তো সবার দিকেই শুনতে লাগে, ওরা পিছন দিকে পালানো শুরু করেছে। তখন আরেকজন বলছে যে কি হয়েছে পালাচ্ছি কেন আমরা? বলে যে এর মতন এত জগৎ বিখ্যাত জেনারেল, যাকে সারা পৃথিবী ভয় পায়, সে একা একা বসে এরকম একটা ম্যান্ডোলিন বাজাচ্ছে আর আলো জ্বলছে, হার স্বীকার করে দিয়েছে, এটা হতেই পারে না, এটা আসলে একটা ট্র্যাপ, ফাঁদ পাতা আছে, আসলে আমাদের চারপাশ দিয়ে সেনারা আসছে, পালাও। সব পালিয়ে গেছে। ও বসে বসে ম্যান্ডোলিন বাজাচ্ছে, কিছুই জানে না। সকালবেলা এসে ওর সমস্ত সৈন্যরা চলে এসছে, এসে দেখছে যে বাউকি মিউজিক বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েছে। আর এরা পালাতে গিয়ে বেশ কিছু এদের ঘোড়া সৈন্য সব মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, পদপৃষ্ট হয়ে পিছনে এদিকে। তো এটা থেকে কি বুঝলে যে ইফ ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড না, তুমি যদি তোমার কাজটাকে সারা জীবন মন দিয়ে করে থাকো, বাউকির মতন সারা জীবন লড়াই করেছে, করে নিজের সুনামটাকে এমন করে দিয়েছে, বা নিজের প্রিপারেশন লেভেলকে এমন জায়গায় নিয়ে গেছে, সে যুদ্ধের ক্ষেত্রে কোনোদিন ফাঁকি দেয়নি। একবার বিপদে পড়েছিল, ভগবান ওই দিন তার সাহায্য করেছে। তোমরা যদি ইফ ইউ স্টে অনেস্ট থ্রু আউট দ্য ইয়ার, যেদিন দেখবে যে পরীক্ষাতে সোকল্ড কঠিন প্রশ্ন হয়েছে, ওই দিন বাউকির মতন উপরওয়ালা তোমাকে বাঁচাবে। And that day your luck will play, because throughout the year you have been honest to yourself. Okay? তোমার ইচ্ছে করছিল একটু হাততালি দিতে, তাই তো? মনে যেটা হবে সেটা ইচ্ছে করবে। নেভার থিঙ্ক যে হোয়াট আদার্স থিঙ্ক। ও না হাততালি দিতে ভাবছে অন্যরা দিচ্ছে, আমি দেবো, ঠিক আছে? তাহলে মনে সুখে হাততালি দাও, যেটা ইচ্ছে করবে সেটা করবে, ডু নট, ঠিক আছে? কালকে রিয়াজ বলে, এবার WBPS ফার্স্ট, রিয়াজের কালকে আমার একটা মেসেজ পাঠিয়েছে। রিয়াজের জীবনে একটা স্বপ্ন ছিল, আমি যখন বরাহনগরে সেমিনার করছি আর শরৎ সদনে সেমিনার করছিলাম, তা রিয়াজের জীবনে খুব স্বপ্ন ছিল একটা, যে ওই সেমিনার দেখতে দেখতে যে একদিন স্যারের পাশে গিয়ে স্টেজটাকে শেয়ার করব। এটা 2020 সালের ঘটনা, তারপরে তো কোভিড টোভিড অনেক কিছু গেছে। তা ও আমাকে ফেসবুকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। এবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট না থাকলে হয় কি, মেসেজ রিকোয়েস্ট আমি তো আর দেখিনি। এবার বেচারা WBCS ফার্স্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে, আর আমি মাস কয়েক পরে দেখছি, বলে স্যার আপনার সেমিনারের জন্য না আমি ওই কোন নাম্বারে একটা পাঠাতে হতো, রেজিস্ট্রেশন পাঠিয়ে দিয়েছি, আমি কি অংশগ্রহণ করতে পারবো? আমি বলছি তুমি এটা ফার্স্ট হয়ে ছেলে এরকম ভাবে আমার সামনে বলছে আমি তো আপনার সেমিনারে। তারপরে ওয়ান্ডারফুল হিউম্যান বিইং, এবং ওর ভিডিওটা আপলোড হবে, ওটা শুনবে। তারপর শাহরোজেরও শাহরোজও ওই WBPS ওটা 70th র্যাঙ্ক করেছে। তা ওরা ওরকম না কমন রেজিস্ট্রেশন করেছে স্টুডেন্টদের মতো না। আমার কাছে খবর গেছে, আমি বলছি ওদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসো। তা ও বলতে বলতে বলছে যে ঠিক 3 বছর আগে আমি না মনকে এটাই বলেছিলাম যে একদিন স্যারের সঙ্গে স্টেজ শেয়ার করব, এবং সেটা সত্যিকারের চেয়েছিলাম। আজকে 3 বছর যেতে না যেতে স্যারের সঙ্গে পাশে দাঁড়িয়ে আমি স্টেজ শেয়ার করছি, অ্যান্ড আমি সে সময় কথাতে হাততালি দিলাম। অ্যাজ মেন্টার বা অ্যাজ গুরু, দ্যাট ইজ ইউর বেস্ট সাকসেস, যে তুমি তোমার শিষ্যকে সফল হতে দেখছো, ঠিক আছে?
তা কালকে যাদের যাদের বলছিল তারা তো ছবি তোলা, সেলফি তোলা সবকিছু করছে। আমি বললাম তোমার সঙ্গে আমি ছবিটা সেদিন তুলবো যেদিন তুমি আমার সঙ্গে স্টেজটাকে শেয়ার করবে। শুধু আজকে কিছু ছবি তুলতে হবে না, কিছু করতে হবে না, আজকে শুধু নিজে প্রমিস করো 2 বছর থেকে 3 বছর দিলে আমি স্যারের পাশে বসে বক্তৃতা দেবো, আমি তোমার বক্তৃতা শুনবো আর হাততালি দেবো, সেই কাজটা করো। তাহলে আজকে এরকম একটা পবিত্র স্থানে বসে আমরা যখন কথা শুনছি বা গল্প করছি, তখন তোমাদের মনে যারা যারা সত্যিকারের WBCS এর কথা ভাবছো তারা মনের মধ্যে এই প্ল্যানটাই করে নাও যে মোটামুটি 25 বা 26-এর শেষের দিকে একদিন স্যাররা ওখানে থাকবে আর আমি ওখানে বসে ছেলে মেয়েদেরকে ভাষণ দেবো, এখান থেকে স্পিচ দেবো, মোটিভেট করবো। দ্যাট শুড বি ইয়োর টার্গেট নাও অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। কিছু ফাঁকি দিও না, অনেস্ট থাকো, নিজেকে চুরি করো না। কেউ হয়তো দেখবে না, বাবা হয়তো দেখবে না, মা হয়তো জানবে না, বলবে প্রচুর পড়াশোনা করছো, উপরওয়ালা উপর থেকে ঠিক দেখবে। তার রোলটা অন্য কোথাও নেই, তার রোলটা ওই দিন যেদিন ওই বাউকির মতন তুমি বিপদে পড়বে, সেদিন উপরওয়ালা তোমার হাত ছেড়ে দেবে নাকি ধরে রাখবে ওই বাউকির মতন। কারণ মিরাকেল বলে কিছু কিন্তু এমনি এমনি হয় না। আমরা পুণ্য কাজ করি বলে উপরওয়ালা মিরাকেল ঘটায়। তুমি সারাদিন বসে থাকবে, ঈশ্বরের নাম করবে আর ফাঁকি দেবে আর ভাববে যে এই বছর 1 লাখ টাকার পুজো চড়িয়েছি, প্রচুর মন্দির ঘুরেছি, মসজিদ ঘুরেছি, ভগবান আমাকে ঠিক কমন ফেলবে, PYQ জাস্ট করে দিই, তাহলে পরীক্ষার পরে ওইটাই বলবে কেমন হয়েছে পরীক্ষা, বলবে স্যার এবারে কোশ্চেনটা খুব কঠিন ছিল। আমি বললাম কোশ্চেন কঠিন ছিল না, তোমার প্রিপারেশনটা একটু নরম ছিল। বলছে স্যার প্রিপারেশন অনেক ভুল আছে। আমি বলছি কি পড়েছো না? PYQ না, আমি বলছি তো যে লাইব্রেরিটার কথা বলছিলাম না, লাইব্রেরিতে সেই লাইব্রেরিটা বানানোর সময় আমি বালুরঘাটে পোস্টেড ছিলাম সেই সময়টাতে, যেখানে যে জিতিন স্যার এসেছিলেন, স্যারও ADM ছিলেন। তা এবার সেইখানে 2 দিন ধরে না আমি আজকালকার ছেলে মেয়েদের কী কী বই পড়া উচিত সেই বই আমি নিজে রিসার্চ করে, মানে আমার ইউ হ্যাভ টু বি আপডেটেড। বাজারে চলতি কিছু বইয়ের কথা বলে দিলাম, বাচ্চারা মিসগাইডেড হলো। একটা নাম নেব না আমি কখনোই, একটি বইয়ের থেকে দেখবে যে 2017 কি 18 সালে ইতিহাসে কিছু প্রশ্ন এসেছিল, নাম নিচ্ছি না। তারপরে সারা বাংলার না নাম বলবে না, ছাত্রছাত্রীরা সেটাকে ইতিহাসের গীতা বাইবেল বলে ভাবলো এবং সবাই কিনে নিয়ে তার মাল্টিপল চয়েসগুলোকে পড়লো। তারপরে দেখলো পরের কোনো বছরে কোনোদিন ওখান থেকে আর প্রশ্ন রিপিট হলো। ঠিক আছে, আমি ওদেরকে বলেছিলাম যে আমি ইতিহাস পড়ার জন্য কিছু ভালো বই কিনেছি। এনশিয়েন্ট ইন্ডিয়াকে চিনবার জন্য DN ঝার বই কিনেছি, সতীশ চন্দ্রার মেডিভাল ইন্ডিয়ার বই আছে, বিপান চন্দ্রার ফ্রিডম স্ট্রাগলের বই আছে। কে বইটা টাচ করেছো? কেউ টাচ করেনি, কারণ বইগুলোর উপরে পুরো ধুলোর লেয়ার। ইংরাজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করে কোনো একটি পাবলিকেশন আছে দিল্লির, সেটা করে ইংরেজি শেখে। আমি বলছিলাম যে নরম্যান লিউসের হোয়াট পাওয়ার মেড ইজি বইটাকে আমি ইংরেজির গীতা ভগবানের মতন মনে করি। যারা আমার চ্যানেলকে দেখেছো দেখবে ফার্স্ট দিন থেকে ওই বইটার কথাই আমি বলে আসি, আজকেও বলি। আর তার সঙ্গে বলি কি PK দেশরের বইয়ের কথা। PK দেশরের বই পড়ে আমরা ছোটোর থেকে বড় হয়েছি। PK দেশরের হচ্ছে না আমাদের ইংরেজি শেখা নীল। ঠিক আছে, আর আরেকটা জিনিস, একটা ব্র্যান্ড নেমকে মানে সার নেমকে মাথায় রাখবে সবসময়। ওই সার নেমটা তোমাকে কোনোদিন মানে ভুল পথে চালিত করবে না। তার একজন ভালো মিষ্টি বানায়, আরেকজন ভালো অঙ্ক করায়, আর একজন ভালো মোটিভেশন দেয়, সেটা হলো নাগ, কেসি নাগ, ভীম নাগ, সপ্তর্ষি নাগ। সে কেসি নাগের অঙ্ক বই আমরা ছোটর থেকে বড় হয়েছি। পিচ্ছিল লাঠিটাতে বাদরটা 2 ফুট উপরে উঠলো, 3 ফুট নিচে নামছে, বা 3 ফুট উপরে উঠছে, 2 ফিট নিচে নামছে। সেই লাঠিটা 50 ফিটের ছিল, 1 ফুট উপরে উঠতে সে এতটা সময় নেয়, তাহলে কত মিনিট পরে সে লাঠির শীর্ষে পৌঁছাবে। এই অঙ্ক দিয়ে আমাদের অঙ্ক শিক্ষকের কাছে অঙ্ক কঠিন মনে হওয়ার হাতে খড়ি হয়েছিল। আর আজকে আমি যদি সেই
রুটটাকে ভুলে আমি যদি বলি যে এই তুমি, সো এই কথাগুলোকেই বলছিলাম তোমাদের জীবনে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমাদের ওই ইউটিউবে 1000টা বইয়ের লিস্ট দেখবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও পাবে, ঠিক আছে? বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার নিজের বুক লিস্টের ভিডিওটাকে তুলে দিয়েছি, দেখবে আমার সার্চ করবে সপ্তর্ষিনাথ WBCS বুক লিস্ট বলে একটা বই, একটা ভিডিও ছিল, সেই বই ভিডিওটাকে আমি মানে তুলে দিয়েছি আমার চ্যানেল থেকে, ঠিক আছে? মানে চ্যানেলটা লাইফ টক্স নামে আছে কিন্তু ভিডিওটাকে তুলে দিয়েছি, ঠিক আছে? কারণ লোকে এখন কথাগুলো শুনতে পছন্দ করে না যখন বলি যে একটা ভালো বই পড়ো। বলে স্যার গাইড বই কি আছে যেখানে একবারে সব কোয়েশ্চেন্সকে পেয়ে যাব, ঠিক আছে? কারণ এখনকার নলেজের ইয়েটাই, আমাদের কোয়েস্টটাই সেরকম হয়ে গেছে, জ্ঞান নিয়ে আমরা বেশি, নো ওয়ান ইজ বদার্ড, ঠিক আছে? এবং আলটিমেটলি দেখবে তোমরা যখন পরীক্ষা যখন আসবে, তারপরে যারা পরীক্ষাতে পায়, আকিল বলে একটি ছেলে WBCS এবার ভালো র্যাঙ্ক করেছে, তা আকিল খুব ভালো কুইজ করে, তো ওর সঙ্গে আমাকে সেদিন বলছিল যে স্যার এবার যখন প্যাটার্নটা যদি চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ নিয়ে কতগুলো কথা তোমাদের জানা উচিত, প্যাটার্নটা যদি চেঞ্জ হয় তাহলে স্যার মানে খুব খুশি হবো। আমি বললাম যে কবে থেকে ওয়েট করছি যে একটু প্যাটার্নটা চেঞ্জ হোক। তোমরা এখনো জানো না যে প্যাটার্নটা, এক্সিস্টিং প্যাটার্নটা কতটা তোমাদের বা এই জেনারেশনের ক্ষতি করে দিচ্ছে। যে এই MCQ নামের একটি বস্তু প্রিলিমসের জন্য ঠিক আছে, বাট ওয়েন ইউ উইল বি অফিসার তুমি ভালো ড্রাফট করতে পারবে না। তোমার নলেজ শুধুমাত্র চন্দ্রগুপ্তের বাবার নাম কি, কোন পরিস্থিতিতে চন্দ্রগুপ্তের জন্ম হলো বা তার পরবর্তীতে কি হলো, এগুলোকে কেউ জানছে না। ভারতের হেরিটেজটাকে কি কেউ জানছে না, নো ওয়ান নোজ। তুমি আজকে দেখো, এবং দিস ইজ দ্য রিজন, যখন গুপ্ত বলতে মনে পড়লো, গুপ্ত যুগে অর্থাৎ অত মানে 1500 প্রায় বছর আগে, আরো আগে 2000 বছর আগে, তখনকার দিনে ভারতবর্ষে মেহেরুলিতে রাজা চন্দ্রের যে পিলারটা আছে সলিড আয়রনের, ঠিক আছে, স্টেইনলেস পুরো একদম, সেইখানে মানুষ কতটা নির্মম নির্দয় ভাবতো। ওই ওই মেহেরুলির ওই আয়রন পিলার অফ চন্দ্রা দেখতে যাবে, তার উপরে দেখবে খোদাই করে লেখা আছে বাবলু লাভস পিঙ্কি। কারণ ওই জিনিসটা তো MCQতে ছিল না, না যে ভারতবর্ষের আর্কিটেকচারে ওই মেহেরুলির আয়রন পিলারের ইম্পর্টেন্সটা কতটা। সেই ছেলেটা যদি বুঝতো যে গুপ্ত আর্কিটেকচারকে চিনতে হলে ভালো বই পড়তে হয়, তাহলে বাবলু আর ওই পিঙ্কির প্রতি তার ভালোবাসাটা ভারতের ওই হেরিটেজটার উপরে খোদাই করে দিয়ে যেত না, ঠিক আছে? দিস ইজ দ্য রিজন আমি তোমাদের সবাইকে বলি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিড গুড বুকস। এবং এটাই, দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার নলেজ আজকের দিনে। এই যে PYQ বললাম, PYQ কি গম্ভীরভাবে কি পড়েছো, PYQ পড়েছি, হ্যাঁ, PYQ গুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে তাকে জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে, স্যার কোশ্চেনটা খুব টুইস্ট ছিল, কোশ্চেন কোথায় কোশ্চেনের টুইস্ট ছিল? এমন একটা কোশ্চেন যদি টুইস্ট থাকে, একটা অঙ্কের মধ্যে এত বড় একটা অঙ্ক, তার উত্তরটা লাস্টের মধ্যে ছিল, যে ডি কে প্রত্যেকের কাছে 10 ছিল আর ডি কে 2টো দিল, লাস্টে গিয়ে তুমি পাচ্ছ যে কোনো অঙ্ক, লোকে খাতা পেন নিয়ে করেছে এরকম হিসাব করে চার্ট করে, আর ডি কে 12টা ছিল রে বাবা। তো এবারে প্রশ্নটা পুরোপুরি ওই টাইপেরই ছিল। সায়েন্সে বেসিক কিছু কোয়েশ্চেন এসছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি মাধ্যমিকের সময় পড়েছি। বহু বড় বড় বই তোমাদেরকে পড়া হয়, বহু বই বলে এই পাবলিকেশনের এই বই পড়বে, সেই বই পড়বে। আমি বলবো বেসিক 9-10-এ যেখান থেকে সায়েন্সগুলোকে শিখেছো ওই বইগুলোকে পড়ো, NCERT-কে পড়ো, কোনো বাইরের বই কিনতে হবে। কিছু আছে বই যেগুলো আবার NCERT-কেও এক্সপ্লেন করে দিয়ে দিতে পারে, সেগুলো অবধি বড় জোর যেতে পারো, বাট NCERT পড়ো, সায়েন্সের জন্য বেস্ট গাইড। কোনো বড় সড়ো পাবলিকেশনে নিয়ে যেতে হবে না। যে কোনো সাবজেক্টের জন্য, যে সাবজেক্ট বুঝতে পারছো না, আমি পার্সোনালি যেমন ইকোনমি আর ইংলিশকে করিয়ে থাকি অধ্যায়নে, এবং ইংলিশের ক্ষেত্রে আমার পড়ানো ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যে কমন কিছু ইয়েতে আমি পড়াই না আর কি, অন্যভাবে পড়াই আর কি, যাতে ইন্টারেস্টিং লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরো একটি ছেলেকে অনলাইনে পড়াতে পড়াতে আমি বলেছি যে তুমি কি করছো, আমি বলছি আমি এখন গুগল মিটে আমি করেছি আর কি, ছেলেমেয়েরা কোথায় থাকে,
করতে করতে একটি ছেলে কিছুতেই ভিডিও অন করছে না। তা আমিও তো বাবা 16 বছরের ব্যুরোক্র্যাট, সব বুঝি। আচ্ছা তোমাকে ভিডিও অন করতে হবে। তারপরে দেখলাম সে লুকিয়ে একটা বাইরে এসছে। তা বলো সত্যি বলো, নাহলে আমাকে ক্লাস থেকে বের করবো। বলে স্যার নির্মল কাকার দোকানে বন্ধুর সঙ্গে চা খেতে এসছি। ঠিক আছে, আর এই ছেলেটি এমন যে পুরো দুনিয়া নিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পুরো ভাবে। তারপরে আমি ক্লাসকে বললাম যে আচ্ছা এবার আজকের অনুবাদটা এটাই, এবং এই ধরনের অনুবাদ আসে। মিস্টার এক্স নামটা বলছিলাম, তাহার পারিষদ বর্গের সহিত নির্মল কাকার চায়ের দোকানে একটি ভাঙা বেঞ্চিতে বসিয়া ধুমায়িত চায়ের সুগন্ধি চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সমস্যার কথা আলোচনা করিয়া সমাধানের প্রয়াস করিতেছিল। ইহাকে ইংরাজিতে অনুবাদ করো। ঠিক আছে, অ্যান্ড পড়া আর ওদের কাছে পানিশমেন্ট থাকলো না, ইট বিকাম ফান। ইকোনমিক্সে অ্যাপারেন্টলি ইজ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট অনেকের কাছে। আর ইকোনমিক্সকে আমি সাধারণত, বাট আমি বলছি না যে মানে আমি শেষ কথা, অনেক ভালো টিচার আছে যারা ইকোনমিক্সকে হ্যাঁ মিটেছে, টেকেন কেয়ার অফ, গেছে কেউ নিয়ে যাচ্ছে তো, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার উপরে ভরসা ছিল, ওই জন্য আমি এখানে আমার সেরাটাকে দিতে পারছি। হ্যাঁ, বেস্ট ইজ ইয়েট টু কাম। ওকে, তা আমার একটি ছেলে, মানে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যখন এসডিও, তা ইসলামপুরে ছিলাম। তা আমার একটু কাজের ধরনটা একটু আলাদা রকম থাকতো। ওই এসি ঘরের মধ্যে গম্ভীর মুখ করে না আমার থাকতেই ভালো লাগে না। ছুটির দিনগুলোতে আমি সত্যি কথা বলছি, আমি মাছ ধরতে যেতাম। মাছ ধরা, এই যে জেলেরা যেভাবে মাছ ধরে ওই যে জাল ফেলে, ওই টেকনিককেও আমি শিখেছি, এবং সেখানে কেউ জানতো না যে আমি এসডিও। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাইরে যেতাম, সিকিউরিটিকে আর ইয়েকে না অনেক দূরে রাখতাম। তারপরে শীতকালে সবজি হয়, তা ওদেরকে একটু তো মাঠের সঙ্গে পরিচয় করাতে লাগবে, এইসব ক্ষেত, হ্যাঁ, চাষি ভাই এদের সঙ্গে পরিচয়। তা ওদেরকে বলতাম, ভাই তুমি বাঁধাকপিটা কত টাকায় বিক্রি করো? তা ও তো জানে না আমি কে। তা ও প্রথমে মাপে এরকম করে আগে, তারপরে বলছে 2 টাকায় করি। কেন? তা বলছে তুমি 2 টাকায় করো আর আমি বাজার থেকে এটাকে 15 টাকায় কিনি, তা আমি তোমারে না 5 টাকা দিব। এটা হচ্ছে ওদের ভাষা, গ্রামের। হ্যাঁ, ওরা এরকম করে বলে। তা আমি তোমারে 5 টাকা দিব। তো বেশ খুশি হয়েছে, বলে যে আচ্ছা তুমি যে 2 টাকা দাও আর 15 টাকায় আমি কিনি, 13 টাকা কোথায় যায়? হ্যাঁ, তখন বলে যে ফইরাগুলা সব খায় নেয়। ফইরা মানে হচ্ছে বাংলায় ফোরে, মিডলম্যান। ঠিক আছে, এবং 2 টাকার জিনিসটা বাজারে গিয়ে আমি আলটিমেটলি 15 টাকাতে কিনছি। তাহলে আমার সবচেয়ে বড় ইকোনমিক্সের শিক্ষাটা ওইখান থেকে শুরু। ঠিক আছে, যে চাষি তার সঠিক দাম পায় না। ঠিক আছে, এবং তারপরে ওকে বললো যে এই 5 টাকা দিব, তুমি আমার ছেলেরে আর মেয়েরে তোমার ক্ষেতের থেকে একটু বাঁধাকপি তুলতে দিবা। বলে হ্যাঁ হ্যাঁ নেন নেন, তোলেন তোলেন। ঠিক আছে, তা আমি প্রচুর তুলতাম, কে খাবে অত? আমি আমার বাংলো গার্ডস, ড্রাইভার, সিকিউরিটি সবার মধ্যে, স্টাফ যা থাকতো সবার মধ্যে দিতাম, তোরা খা, বাড়ির জন্য আমার 2টো রাখিস। হ্যাঁ, তো এরকম করি। তা করতে করতে এরকম অনেক মজার ঘটনা আছে। যেমন ধরো আমি প্লাস্টিককে ব্যান করছি আর কি। ঠিক আছে, প্লাস্টিক এত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যান্ড। তা আমি কমন মানুষের মতনই বাজার করতে যেতাম, মুখে মাস্ক থাকতো। ঠিক আছে, তা আমি গিয়ে ধরো পুরো জায়গাতে, যখন আমি একটা অফিসিয়াল ক্যাপাসিটিতে যাই, দ্যাট ইজ ওয়েন আই অ্যাম ইম্পোজিং ল অ্যান্ড অর্ডার রেস্ট্রিকশনস, তখন আমি একটু কড়াভাবে ডিল করি। যারা দেখে থাকবে বা আমার সঙ্গে, আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। কিন্তু যখন আমি একটা পাজামা পাঞ্জাবি পরে, চপ্পল পরে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছি, দেন আই এম নো লঙ্গার অ্যান এসডিও আর ডাব্লিউবিসিএস অফিসার। আমি একটা সাধারণ মানুষ। তুমি কতটা সাধারণ থাকতে পারবে সেটার উপরেই তোমার এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে। তুমি যদি ওখানেও ভাবো বস, এই মাশাআল্লাহ আমি অফিসার, আমাকে কম দামে দে, হ্যাঁ,
অনেকে তো সেই টাকাটা অবধি ভাবারও দরকার পড়ে না বাবা, ঠিক আছে, এমনি উঠিয়ে নেয়, ঠিক আছে, অধিকার ভাবে। কারণ আমি অফিসার, আমি WBCS অফিসার হয়েছি। আমার এক বন্ধু এরকম প্রবেশনের প্রথম দিকে ট্রেনে করে বাসে করে যাচ্ছিল, তার রবিবার দিন, তা বাসওয়ালা কন্ডাক্টর টাকা চাইতে এসছে, ও পকেট থেকে তখন আই কার্ডটা লাল হতো এরকম, হ্যাঁ দেখেছো তোমরা লাল আই কার্ড, আগেকার দিনে লাল কার্ডের জন্য আমরা লড়তাম, এখন চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল ইয়ে হয়ে গেছে। পকেট থেকে এরকমভাবে গম্ভীর সে লাল কার্ডটা বের হয়েছে, WBCS এর অবস্থা। কন্ডাক্টর বলে কি রবিবার দিন স্টুডেন্ট ভাড়া হয় না, এই হচ্ছে অবস্থা। ইকোনমিক্স দিয়ে বলছিলাম। তারপর আমার ধরো বাজারে গেছি, তার আগে ওই গল্পটা একটু শুনে না, যে আমার ওরকম প্লাস্টিকটা ব্যান করার পরে সেই প্লাস্টিক আনতে আমি বাজারে গেছি, তা মাছ আলা দেখি আমাকে না প্লাস্টিকের মধ্যেই মাছ দিচ্ছে, আমার মুখে মাস্ক। আমি বলছি ভাই প্লাস্টিক দিচ্ছ কেন? বলে নিয়ে যান দাদা, এটা নিয়ে যান, আমাদের এখানকার SDO এসে বলে গেছে যে এই প্লাস্টিকটা চলবে। আমি নিজে SDO, আমাকে বলছে SDO এসে বলে গেছে এই প্লাস্টিকটা চলবে। তাহলে বোঝো, তার মানে মানুষের অজ্ঞতাটা হলো, হ্যাঁ, যে আমার অফিসেই হয়তো কেউ ছিল যে এসে SDO অফিস, সাধারণ মানুষের কাছে ওইটাই SDO, আমি যখন SDO হিসেবে অ্যাকচুয়ালি যাচ্ছি, সে অলরেডি কনভিন্সড যে SDO নাকি এসে বলে দিয়ে গেছে, ঠিক আছে। আমি তো হতভম্ব, আমি যদি বলে দিয়ে থাকি তাহলে আমাকে ওই প্লাস্টিকেরটার মধ্যে মাছ আনতে হলো, কারণ আমি তো বলতে পারবো না, পরে বলবো আপনার অফিসের থেকে ওই লোকটা। এই হচ্ছে অবস্থা। তাই এরকম ভাবে তুমি যখন সাধারণ হয়ে যাবে আর কি, তখন তুমি অনেক কিছু জিনিসকে বুঝতে পারবে, যে জিনিসটা তুমি আপাত দৃষ্টিতে আদারওয়াইজ ওই এয়ারটা নিয়ে অফিসার হয়ে গেলে কোনোদিনই বুঝতে পারবে না যে এই সমস্ত জিনিস চলে, এবং সেটা দিয়ে অনেক কদর্যতা তোমার সামনে বেরিয়ে যাবে, যেটা তোমার থেকে লুকিয়ে রাখা হয়, ঠিক আছে না। আমি একটা মিষ্টির দোকানে গেছি, আবার সাধারণ থাকার মজাটা কি জানো তো? কালকে ছেলেগুলোকে বলছিলাম যে তোমরা আজকে ফার্স্ট হয়েছো, WBCS WBPS হয়েছো, তোমাদেরকে আমি মাথায় তুলে মোটেও নাচবো না, তোমাদেরকে মাথায় তুলে আমি 10 বছর পরে নাচবো, যখন দেখবো আজকের মতন এই জেন্টল নেচারটা, হিউম্যানিটিটা 10 বছর পরেও টিকিয়ে রেখেছো। কারণ সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। WBCS পাওয়াটা না, WBCS পাওয়ার পরে পাওয়ার আগের মতন থাকাটা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টুডে। আজকাল লোকে রেজাল্ট বেরোনোর পরের দিন দেখি নির্বাচীওয়ালা গাড়ির সামনে ছবি দিয়ে বলছে ইয়েস আই অ্যাচিভড ইট, and I have maintained even after 15-16 years that I have never showed off anything which government has given me, except কখনো কখনো চেম্বারে ছেলেমেয়েরা সেলফি তুলেছে, ঠিক আছে, কিন্তু কখনো দেখবে না যে এটা আমার বাংলো, এটা আমার সিকিউরিটি গার্ড, এটা আমার গাড়ি, এটা আমার নীল বাতি, ঠিক আছে। তাহলে জীবনের অর্ধেকটা মজা নষ্ট, এবং অর্ধেক মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। যখন গজবামুর আন্দোলন চলছে দিল্লিতে, এই ইয়েতে দার্জিলিংয়ে, and I was posted as BDO Kalipam 2, সেই সময় আমার জন্য 2টো সিকিউরিটি গার্ড এসছে, ঠিক আছে। এবার সিকিউরিটি গার্ডগুলো কিছুতেই আমাকে ছাড়ে না, সারাক্ষণ দিকে টম এন্ড জেরির মতো আমার পিছন যাচ্ছে। ওদের দেখে, আর গ্রামের মানুষ সে সময় যখন বাল্ব চলছিল, তারা কি করতো জানো তো? আমি ওই গ্রামের মানুষের বাড়িতে যেতাম, বাড়িতে গিয়ে ওদের সঙ্গে দুপুরবেলা খেতাম, ওরা ঈশ্বরের চোখে দেখত। সেটার ফলে হয়েছিল কি, যখন বাজারে খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, এরা গ্রামের মানুষ আমার জন্য মুরগির ডিম, হাঁসের ডিম, সবজি সব কিছু নিয়ে আসতো, সব ওদের বাগানের। আই ইউজ টু এনজয় দোজ থিংস, ঠিক আছে না। এবং সেটা ছিল এক বিশাল প্রাপ্তি। তারা বলছে যে স্যার আপনার সিকিউরিটি তো আমরাই, আপনি যদি সিকিউরিটি নিয়ে ঘোরেন তাহলে স্যার আমরা খুব খারাপ লাগে আমাদের। তারপরে থেকে সিকিউরিটিগুলোকে রাখতে আমি বলছি তোমরা ওইখানে থাকো, আমি ঘুমাতে যাচ্ছি করে উল্টো বেরিয়ে এরকমভাবে যেতাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা লাইফে সব সময় ফেস করবে। তারপর সেই ইকোনমিক্সের কথা আবার ফিরে আসি, যে আলটিমেটলি
আমি একবার পে কমিশন বা কিছু হয়েছে, ঠিক আছে, তো বাজারে শাক ধরো 10 টাকায় 2টো পাওয়া যায়, ঠিক আছে, পে কমিশন ঘোষণা হয়েছে সরকারের, বাজারে গেছি, শাক আলা মাসি পর্যন্ত বলে যে 20 টাকায় 3 আটি। 20 টাকায় 3 আটি, কালকে অব্দি 10 টাকায় 2 আটি ছিল, বলে কালকে পরে আপনাদের কত পয়সা হয়ে গেছে। তার মানে দামটা বেড়ে গেল, কিসের জন্য বাড়লো? সাইকোলজির জন্য, ঠিক আছে, এবং আমার পয়সা বাড়েনি, ওর দাম বেড়ে গেছে, বিকজ হার সাইকোলজি ইজ ইম্প্যাক্টিং দ্য ইকোনমি। এবং ইনফ্লেশনের পিছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম এই জিনিসটাই চলে আসে। তা ওদেরকে এই সমস্ত আলু, ডিম, টমেটো, হলদিবাড়িতে আমি যখন মেখলিগঞ্জের ভিডিও ছিলাম, তা তখন আমাকে একবার, আমি সেই ভিডিও ছিলাম, তাকে 2টো ব্লকের একসঙ্গে 28 দিন চার্জ সামলাতে হয়েছিল, হলদিবাড়ি একটা ব্লকে। আর হলদিবাড়ি ওই দিকের হচ্ছে টমেটো এবং লঙ্কার একটা বিরাট চাষের ক্ষেত্র। তো যেই চাষিরা এই টমেটো আর লঙ্কার দাম পেত না, ওরা কি করতো, গভর্নমেন্টের যে সিম্বল তো বিডি অফিস, সেই বিডি অফিসের সামনে টমেটো আর লঙ্কাকে ফেলে দিয়ে প্রতিবাদ জানাতো, ঠিক আছে। এবার দাম পেত না, আমি বললাম কারণটা কি, দাম পাবে না কেন, আমি তো বাজার থেকে ঠিক দামে কিনছি। বলছে ওরা যখন বিক্রি করছে, মনে করো ওরা 2 টাকাতে বিক্রি করছে, মানে ওরা লাগাতে খরচ হয়েছিল, তারপরে সেটাকে স্টোর করা সবকিছু মিলে 2 টাকা খরচ হয়েছিল, কিন্তু ওকে ওই ফইরা, যাকে বলে ফোরে, মহাজনের কাছে পৌঁছাতে তার খরচ হয়েছে আরো 2 টাকা, তারপরে মহাজনকে তাকে আরো দিতে লেগেছে আরো 4 টাকা, আর মাঝখানে আমি তাকে দিচ্ছি 8 টাকা, তাহলে ওর তো পুরো লস, তাই না। সেই জায়গাতে কাজ করে কি মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা ঘটনার সঙ্গে জীবনে ইকোনমি ইজ নাথিং বাট দ্য লেসন্স অফ লাইফ। এবং আমি বলেছি যে বাজারে, সবজির বাজারে আর মাছের বাজারে গেলে ইকোনমিকে সবচেয়ে বেশি চেনা যায়, এবং মানে প্রত্যেকটা ইকোনমির ফান্ডাকে আমি জাস্ট কনসেপ্ট মার্কেট দিয়ে, সেটা সফটওয়্যার হোক বা কম্পিউটার হোক, সব মার্কেট দিয়েই এক্সপ্লেন করে থাকি সাধারণত, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড, দে ক্যান কোরিলেট। আজকেও সেইটাই বলবো যে তোমাদের যে ইকোনমি ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট ইফ ইউ লাভ ইট, ঠিক আছে। ইনফ্লেশনের সঙ্গে এক্সপোর্টের কি সম্পর্ক সেটা যখন বুঝে যাবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন্সগুলোকে তোমার সব ইজি বলে মনে হবে, ঠিক আছে। যখন তুমি ওই রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের গল্পটা, কনসেপ্টটাকে বুঝে যাবে। আমি সেদিন ক্লাসে করাচ্ছিলাম একটা, যে মানে বাজেট পুরোটা বোঝানোর পরে ওদেরকে বলেছি যে তুমি একটা পোলট্রি ফার্ম খুলেছ, তা সরকারের কাছে নাবার্ডে তুমি মানে তুমি লোন নেবে আর কি, ঠিক আছে, নাবার্ড তোমার জন্য লোন করবে তোমার এই অর্গানাইজেশনের জন্য। এবার তার জন্য তোমাকে একটা প্রফিট স্টেটমেন্ট 5 বছরের করে দেখিতে হবে। এবার সেই স্টেটমেন্টের মধ্যে রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ ইনকাম, ক্যাপিটাল ইনকাম সব দেখিয়ে ফাইনাল প্রফিট তোমাকে দেখাতে লাগবে। যে ছেলেরা তাহলে বলছে যে আমি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা করেছি, তারপরে আমার মাসে মাসে ইলেকট্রিসিটি বিল দিতে লাগছে, মাসে আমি ডিমের থেকে যে টাকাটা পাচ্ছি সেটা কোন ইনকাম, রেভিনিউ ইনকামটা ক্যাপিটাল ইনকাম, সব কিছু ওদেরকে খাতায় কলম করে শিখতে হয়েছে। এবং তারপরে আমাকে বলছে স্যার জীবনে আর যাই ভুলি, বাজেট কোনোদিন আর ভুল করব না। এমন এই কথাটাকে তোমাদের যারা গত বছর এই কথাটাকে মনে করেছে, তাদের কাছে এই বছরের 4 থেকে 5টা বাজেটের প্রশ্ন একেবারেই কঠিন মনে হয়নি। দেখবে অনেকগুলো বাজেটের প্রশ্ন ছিল, পরের বছর বাজেটে দেখবে একটাও প্রশ্ন নেই। কিন্তু যদি আমি ইকোনমিটাকে ফুললি জেনে থাকি, প্রত্যেকটা সাবজেক্টকে যদি উইথ দিস প্যাশন জেনে থাকি, তাহলে লাইফ উইল বি মাচ ইজিয়ার, হ্যাঁ না? তাই তো? একটা ছোট্ট গল্প শেয়ার করি। তোমাদের মতন একটি কোনো ছেলে জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে একটা পাথরকে পেয়েছে, একটা অদ্ভুত রকমের পাথর। তো বাবাকে এসে দেখিয়েছে সেই পাথরটা। তা বাবাকে বলছে, বাবা এটাকে কি করবো? বলছে একটা কাজ কর, বাজারে নিয়ে যা, আর বাজারে পাথরটা দেখাবি, আর যেই তোর সামনে কেউ যদি কিনতে আসে তাকে দেখাবি এই, তারপর তাকে বেচবি না, চলে আসবি আমার কাছে। তো গেছে, বাজারে গিয়ে পাথরটা নিয়ে বসেছে। একজন বাজার করতে এসে তাকে বলছে, বাবা এটা কি দারুণ পাথর, এটার কত দাম, আমি এক্ষুনি নেব। বলছে এইটা। বলছে পকেট থেকে টাকা বার করছে, তো এক্ষুনি দাও আমাকে, ওই পাথরটাই আমার লাগবে, আমি এটাই খুঁজছিলাম।
তো ছুটে বাবার কাছে চলে গেছে। বাবা বলছে, বাবা বাবা আমাকে না 200 টাকা দিতে চাইলো আমি এরকম দেখানোর পরে। তোর বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, তুই কালকে একটা কাজ করিস, তোদের এই যে আমাদের শহরে এই প্রান্তে একটা ওই মিউজিয়াম আছে না, সেই মিউজিয়ামের পাশে বসে থাকি, ঠিক আছে? তাও মিউজিয়ামের পাশে বসে আছে, মিউজিয়াম সরকারি মিউজিয়াম, যাই হোক একটু লেটেই ঢুকেছে আর কি বাবু, মিউজিয়ামের বাবু সরকারি অফিস। ঢোকার সময় ছেলেটিকে দেখেছে, দেখে বলছে, আরে এটা কি তোমার কাছে, এটা তুমি আমাকে বিক্রি করো, এটা কত দাম নেবে বলো? বলছে 2000 টাকা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি টাকাটা দিচ্ছি। 2000 টাকা এক্ষুনি টাকা দিয়ে পকেটে পার্স থেকে বের করতে হয়েছে। আবার পাথরটা না দিয়ে ছুটতে পালিয়ে গেছে বাবার কাছে। বাবা বলছে, বাবা বাবা দেখো আমাকে 2000 টাকা দিতে চাইবে পাথরটার জন্য। তারপরে বাবা বলছে, আচ্ছা ঠিক আছে তুই দিস নি তো? বলে, না না এই যে পাথরটা। পরের দিন আবার বলছে, বাবা কি করবো আজকে পাথরটাকে নিয়ে? বলছে, তুই একটা কাজ কর, পাশের যে শহরটা বাস ভাড়া দিচ্ছি ওখানে চলে যা, ওখানে একটা বয়স্ক মানুষের একটা বিশাল বড় কিউরিও অ্যান্টিক শপ আছে, অ্যান্টিক শপ, যেখানে দামি পুরনো জিনিস বা এই ধরনের জিনিসকে বিক্রি করা হয়। হ্যাঁ ঠিক আছে, তুই ওখানে গিয়ে পাথরটা নিয়ে ওই মানুষটাকে দেখা। তো মানুষটাকে দেখিয়েছে পাথরটা, দেখে বলছে কি, বাবা ওর চোখ চকচক করছে এরকম পাথর। হ্যাঁ, বলছে এটা কত দাম তুমি বলো এক্ষুনি। আবার বলেছে 2। ও বলছে, আমার কাছে তো এই মুহূর্তে 2 লাখ টাকা ক্যাশ নিয়ে আমি তোমাকে চেকে লিখে দিচ্ছি। ও পালিয়ে বাবার কাছে চলে গেছে। বাবা বলছে, বাবা এবার না 2 লাখ টাকা নিতে চাইলো। বলে, তুই টাকা নিসনি তো? বলে, না। বলে, বাবা তুমি আমার কাছে আমাকে লোকটা মানে বারবার করে এরকম কেন করলে এই পাথরটাকে নিয়ে? বলছে যে আমার চোখে তুই হচ্ছে সেই পাথরটার মতো। তোকে বাজারে কেউ 200 টাকায় মাপবে, কেউ হয়তো তোকে 2000 টাকায় মাপবে, বা কেউ 2 লাখ টাকায় মাপবে। আমি তোকে বলেছি কি বেচতে ওটা? না। আমি বলছি কখনো নিজেকে বেচবি না, কারণ তুই হচ্ছিস প্রাইসলেস। তেমনি তোমাদেরকেও আমি বলবো, তোমাদের যারা জাজ করে তাদেরকে এই কথাটাই বলবে যে তুমি আজকে আমাকে 200 টাকার ভাবছো, কেউ হয়তো আজকে আমাকে 2000 টাকায় ভাবছে, বা একদিন কেউ আমাকে 2 লাখ টাকা বা 2 কোটি টাকার ভাববে, বাট আই অ্যাম প্রাইসলেস। বিকজ তোমরা প্রত্যেকে সেই ছেলেরা বা মেয়েরা যাদের কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না, তাই তো? সেই পাথরটার মতন নিজের ভ্যালুকে বাড়াও, নিজের জ্ঞানকে বাড়াও, সব কিছুকে বাড়াতে থাকো। লাইফ একদিন ঠিক তোমাদের সামনে সুন্দর হয়ে যাবে, তখন বসে বসে আমার মতন এর মধ্যে জ্ঞান দেবে। এই যে বললাম, জীবনে সকাল থেকে রাত্রি অবধি আমি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইউটিউব খুললে শুধু জ্ঞান আসে, এমন জ্ঞান যে লোকটা দিচ্ছে সেই ফলো করছে না। চূড়ান্ত কঞ্জুস লোক, একটা দিন কাউকে হেল্প করেনি, সে সকালবেলা শুরু করছে, দিনের শুরুটা করো ভিক্ষুকের হাতে 10টা টাকা। কারণ জীবনে পৃথিবীতে সবচেয়ে ইজি কাজ হচ্ছে তো এই জ্ঞানটাকে দেওয়া। ওই কারণে আমি এন্টারটেনমেন্ট শুধু ইউটিউব থেকে দেখি, ইউটিউব থেকে বেশি মোটিভেশন আমি পেতেও চাই না, কারণ লোকে জ্ঞান দিচ্ছে ফলো করছে না। বিবেক বিন্দ্রা বলে একজন ভদ্রলোক আছে, প্রচুর জ্ঞান দিচ্ছে, আর দিনের শেষে বউকে ধরে মারছে। বাট স্টিল হয়তো ভালো কথা বলেছে, আমি কাউকে ইন্ডিভিজুয়ালি আমি কাউকে বলা উচিতও না, ঠিক আছে? যে এই জ্ঞানগুলোকে না, সত্যি কথা বলছি, আমি আজকে তোমাদের সামনে হয়তো কিছু জ্ঞান দিয়ে যাচ্ছি, বাট থ্রু আউট ইউর লাইফ কাজ করে যাও, ভালো কাজ করো, নিজের কাছে অনেস্ট থাকো, এই কথাগুলোকে তোমরা নিজেই রিয়েলাইজ করবে। বিকজ সাকসেস বলে কোনো শব্দ নেই। WBCS পরীক্ষায় পেলে, ক্লার্কশিপে পেলে, মিসলেনিয়াস পেলে, পরীক্ষার রেজাল্ট বেরোলো, তারপরে বলবে ওফ আজ সেই দিনটা চলে এলো, সবাইকে তো দেখি সেটাই করছে, এভরিওয়ান ইজ ফলোইং দ্য সেম। রেজাল্টের পরে আজ সেই দিনটা যেদিন আমি আমার সাফল্যকে উৎসর্গ করতে চাই, এই যাদের নাম আজকে না নিলেই নয় বলে নিজের রেজাল্টের স্ক্রিনশট, তাই তো? ঠিক আছে, আমি শুধু সেই ছেলেমেয়েটাকে খুঁজি যে এই কাজটা করবে না। হি উইল সেট দ্য ট্রেন্ড বা শি উইল সেট দ্য ট্রেন্ড। জীবনে নিজের কিছু ট্রেন্ডকে সেট করো। when WBCS was nothing, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে খুলেছিলাম, WBCS কে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম WBCS এর কথা নিয়ে। খুব অল্প লোক সে সময় WBCS, কেউই হতো না, 2-1 কাজ করতো। যখন WBCS টা হ্যাজ বিকাম পপুলার, আমি দেখেছি WBCS হ্যাজ বিন ওভার ক্রাউডেড, আমি WBCS এর টপার টপসকেই ছেড়ে দিয়েছি।
যখন আমি WBCS স্টার্ট করেছিলাম, ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম, আমার মা ইউটিউবে দেখে বলছে যে আরে তোকে ইউটিউবে দেখা যাচ্ছে। মা তো জানে না যে কাউকে ইউটিউবে দেখা যেতে পারে। হ্যাঁ, আমার স্ত্রী বলছে তোমার কথা বলার সময় তুমি একটু এরকম করো, হ্যাঁ। আমি বলে আমি একটু এরকম করার অভ্যেস আছে, হ্যাঁ। তো কি করবো, দ্যাটস মাই ম্যানার। ওই ম্যানারটাই পপুলার হয়ে গেল, হ্যাঁ। ওইটাই আবার পরবর্তী গেলে সিগনেচার স্টাইল হয়ে গেলো। অনেকে ভিডিও বানিয়েছে আবার স্টাইল করে, হ্যাঁ, যেটা আমি করতাম আর কি, হ্যাঁ, যেটা আমার দুর্বলতা ছিল। ওকে, আমার বন্ধু বলছে যে তুই এত কথা বলিস কি করে রে, তুই তো একসময় খুব চুপচাপ শান্ত ছেলে ছিলি। আর একজন বলছে পয়সা কামানোর ধান্দা হয়েছে। সেম সিচুয়েশন, ডিফারেন্ট রিয়াকশনস, ঠিক তোমাদের বিভিন্ন সময়ের মতন বা তোমাদের কাজের মতন। বিকজ এভরিওয়ান ইজ বিজি জাজিং, অ্যান্ড হুএভার ইজ বিজি জাজিং ইউ এরকম নেগেটিভলি, রিমেম্বার তাদের অন্য কোনো কাজ নেই, দ্যাটস ওয়াই দে আর জাজিং ইউ, ঠিক আছে না? এবং প্র্যাকটিক্যালি সে সময় ইউটিউব থেকে রেভিনিউ আসতো না, কারণ ইউটিউব থেকে রেভিনিউ আনার জন্য যে ধাপগুলো পেরোতে লাগে সেটা আমি পেরোইনি। তারপরে যে সময়টা ইউটিউব থেকে অ্যাকচুয়ালি রেভিনিউ আসতো সেই সময় আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছি, ঠিক আছে? সুতরাং অলওয়েজ সেট ইউর ওন ট্রেন্ড। কে কি করছে এগুলোকে না ভেবে নিজেকে, আমি আমার বইটার মধ্যে নেগেটিভ দিকের মধ্যে বলেছি যে অনেকে বলে স্যার ইন্টারভিউর সময় কি ব্র্যান্ডেড জামা পরতে লাগবে? আমি একটা অর্ডিনারি জামা পরো আর নিজে সাকসেসফুল হয়ে ব্র্যান্ড হও, ঠিক আছে? সামান্য সাধারণ জামা পরো, কি আছে তোমার জীবন, ঠিক আছে? ওয়াই শুধু হিমা দাস পায়ে পরার শু পর্যন্ত থাকতো না, অ্যাডিডাস ওর নামে শু ব্র্যান্ড বের করেছে আলাদা, তাই না? যদি কাবিলিয়ত থাকে, উৎকর্ষতা থাকে, এক্সেলেন্স থাকে, সব কিছু লাইফে আসবে, তাই না? I think enough of motivation, enough of talks for today. তোমরা প্রত্যেকে ক্লান্ত, সকাল থেকে আসছো, স্টিল আমার কথা যে শুনলে, আমার কথাগুলোকে শুনলে, অনেকে দূর থেকে আছে, অনেকে ফিরতে হবে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অনেকে দূর দূর থেকে এসছে, আমি তোমাদের কাছে আসতে থাকবো, ঠিক আছে? তোমরা তো বোধহয় অনলাইনে আছো নাকি অফলাইনে? আচ্ছা, তাহলে একটু ওনাদেরকে বলবে মাঝে মাঝে একটু উল্টো পাল্টা কথা, এরকম পথ ভাঙা কথা, হ্যাঁ, নিয়ম ভাঙা কথা আমি একটু শোনাতে চলে আসবো অনলাইন মোডে, যদি সম্ভব হয় ওনারা আমাকে ডাকেন। কারণ আবার বলছি যে এই জায়গাটা সেই জায়গা যেখানে আমাকে যদি বলে যে ঝাড়ু দেবার জন্য, সেটাও আমি গর্বের সঙ্গে করবো। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই অলওয়েজ ওয়ান্টেড টু বিলং। আজকে তোমাদের সঙ্গে এখানে আসতে পেরে আই এম সো হ্যাপি, এবং সেই জন্য রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষকে, মহারাজকে যেমন প্রণাম জানাই, আমাদের এখানকার যিনি কোঅর্ডিনেটর তাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমাদেরকে সামনের দিনের জন্য অনেক শুভেচ্ছা, এবং এটা বলি যে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি অল্প সময়ের মধ্যে সেটাকে আনসার দেওয়ার চেষ্টা করবো। বলো প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি মিউনিসিপ্যালিটিতে আছি, তো আই হোপ যে জয় চৌধুরী স্যারকে তো আপনি চেনেন। তো স্যার এখন তো সিএমও গ্রিভান্সের বিশাল চাপ জানেন, তো এবার ওই গ্রিভান্স সামলাতে স্যার রাত্রি 8টা বেজে যাচ্ছে। জানি জয় চৌধুরী স্যার কিরকম বকাবকি করেন, তো ওই প্রেশার সামনে স্যার পড়াশোনা করতে গিয়ে মানে একদমই আর দিনের শেষে মোটিভেশন থাকে না। তো সেটা যদি শনি রবি তোমার পড়ার প্রেশার থাকে না, স্যাটারডে তো আমাদের অফিস বন্ধ থাকে, হ্যাঁ, ফার্স্ট আর থার্ডটা থাকে, সানডে গুলো ছুটি। কোন মিউনিসিপ্যালিটিতে আছো? চুচুড়া মিউনিসিপ্যালিটিতে একটু জয় চৌধুরী স্যারের ডিউটিতে আছে। আমি অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ অফিসারের সেক্রেটারি হিসেবে জব করি। এবার ওই প্রেশারটা পুরোটা থাকে, ওটার জন্য মোটিভেশনটা কি করে ডেভেলপ করব? হোয়াট আই ফিল যে তোমাকে সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তুমি যদি একদম বেসিক থেকে প্রিপারেশন শুরু করে সারাদিনে 8টা অবধি তোমাকে কাজ করতে হয়, লেটস বি রিয়ালিস্টিক্যালি বলছি যে WBCS পাওয়া ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ইজ টাফ ফর ইউ। বহু লোককে বলবে, তোমার মাথায় হাত দিয়ে বলবে না না তুমি পাবেই, হ্যাঁ তোমাকে এই বছরই WBCS পেয়ে যাবে। আমি বলছি যে তোমাকে এই যে টাইমটা পাচ্ছ, কারণ সারাদিনের কাজ করবার পরে তোমার পড়ার এনার্জি অনেকটাই নষ্ট হয়ে যায়। তুমি পড়তে বসবে, ঘুম পাবে,
পড়তে বসবে, অফিসের ফোন আসবে, অফিসের মেসেজ আসবে, ওদেরকে আমি অন্যদেরকে বলতে পারি যে তোমরা ফোন বন্ধ করে পড়াশোনা করো, তুমি সেটা পারবে না। সেটাই বলছি আমি, সব কিছু তোমার কাছে আসবে, ফলে তোমার পক্ষে এটা কিন্তু মুশকিল জব 1 বছরে। তোমাকে সেক্ষেত্রে রিয়ালিস্টিক্যালি 2 বছরের টার্গেট নিয়ে নামতে হবে। আমি সাধারণত বলি যে 5 ঘন্টা আনডিস্টার্বড স্টাডির জন্য ফর ওয়ান, এবং 5 ঘন্টা আমাকে বলো, অনেস্টলি বলবে লাস্ট কবে তোমরা মোবাইল না দেখে, কারোর সঙ্গে কথা না বলে, আমি একদম কোয়ান্টিটেটিভ নয় কোয়ালিটেটিভলি বলছি, কোনো মোবাইল নেই, কোনো ঘড়ির দিকে দেখা নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট সারাদিনে উইদাউট এনি ডিস্টারবেন্স কারোর সঙ্গে না করে অ্যাবসোলুটলি স্টাডি 5 ঘন্টা লাস্ট কবে করেছো? হাত তোলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ইউ আর মাচ অ্যাহেড অফ আদার্স। হ্যাঁ, 3 তারিখে লাস্ট করেছিলাম, 1 তারিখে হিসাব করব, 3 তারিখে শেষ হয়ে গেছে। স্যার একটা প্রবলেম আমরা, এটা আমি ওকে বলছি, দেখলে তুমি এটা, এই কারণে আমি খুব রিয়েলিস্টিক্যালি বলি কি 5 ঘন্টা পড়ানো না, আজকাল ইউটিউবে তুমি যদি দাও WBCS পাওয়ার পরে, আমি তো 16 ঘন্টা পড়েছি, কারণ 16-18 ঘন্টা না পড়লে WBCS হয় না। বাট দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি অ্যান্ড দ্যাট ইজ মিসগাইডিং। এই সমস্ত লিখলে ভিউ টিউ বেশি আসে, 10 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা, বা যদি তুমি বলো যে আমি 1 থেকে 1.5 ঘন্টা পড়েছি, তাহলেও বেশি ভিউ আসবে বা বেশি লোকে মোটিভেটেড হবে। নান অফ দিস অ্যাকচুয়ালি ইজ প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা কি? 5 আওয়ার্সটা তোমার পড়া উচিত আনডিস্টার্ব, যেটাও সেদিন করেছে বা যেটা গত মাসে করেছে। সেটা এবার তোমার পক্ষে 1 বছরে যদি সম্ভব না হয়, তোমাকে এটাকে 2 ভাগে ভাগ করে এভরিডে ইউ হ্যাভ টু মেক শিওর। সেটা বলছি না, কিন্তু তোমার তো কাজের ইয়েটা আলাদা, আমি বুঝেছি, আমি তোমারটা বুঝেছি। সেক্ষেত্রে তোমাকে ডিউরেশনটাকে অর্ধেক করে 2 বছরের টার্গেট নিতে হবে, আর স্যাটারডে সানডেতে যতটা পারো বেশি দাও, যতটা পারো। দ্যাট উইল বি মাই সাজেশন। হ্যাঁ, 1 ইয়ারে আমি তোমাকে আনরিয়ালিস্টিক ড্রিম দেখাবো না, 1 ইয়ারে তোমার পক্ষে টাফ আছে। স্যার আমিও টিসিএস এ জব করি। আচ্ছা, তো প্রাইভেট কনসার্ন 5 ডেজ উইক, জানি, কিন্তু সারাদিনে কি হয় আমি জানি, আমারও অনেক টিসিএস এর ছেলেমেয়েরা আছে। তো অলমোস্ট 12 ইয়ার্স হয়েছে ডিউরেশন, পুরোটা টিসিএস এ নয়, প্রাইভেট এন্টিটিতেই 12 ইয়ার্স হয়েছে। এখন টিসিএস আছে, এখন টিসিএস আছে। তো এই দিকে কামব্যাক করতে চাইছি আমি। একটা সময় মিসলেনিয়াস এই লেভেলের প্রিলিমস বা ইয়ে মেইনটেইন দিয়েছিলাম, প্রিলিমস থ্রু করেছি অনেক আগে 2010, তারপর থেকে পড়াশোনা একটু দূরেই হয়ে গেছে। যদি সেলফ কন্ট্রাডিকশন কিছু আসে, সেটাকে কিভাবে কাটিয়ে? আমি তোমাকে দেখলে আমার মনে হয় টিসিএস এ কাজ করে ওর লাইফটা কি ভালো। আমি যদি টিসিএস এ থাকতাম, কত সুন্দর জীবন। গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। ঠিক আছে, তুমি যে টিসিএস এ বললে ভালো বেতন পাচ্ছ তো, অনেকে এবার ভাবছিস কি ভালো জায়গায় আছে ছেলেটা, এক্সেপ্ট তুমি, তাই তো? আমার বাড়ির লোকজন ভাবে সেটা। এক্স্যাক্টলি, এইটাই আমাদের প্রত্যেকের সমস্যা। হ্যাঁ, তুমি একটা জিনিস না ভেবে দেখবে যে ইউ আর আ প্রিভিলেজড ম্যান, তোমার হচ্ছে বিশাল প্রিভিলেজ আছে। বহু মানুষ এরকম আছে যাদের বই কেনা কষ্টসাধ্য। সিরিয়াসলি, মানে তুমি তোমার পার্সপেক্টিভ থেকে দুনিয়াকে দেখছো। এরকম ছেলেকেও আমি দেখেছি যার ইন্টারভিউর আগের দিন মা মারা গেছে। ঠিক আছে, আমি গাইডেন্স দিয়েছিলাম। এবং এরকম ছেলেমেয়েকেও দেখেছি যার পক্ষে, যাকে যদি আজকে আমি বলি যে তুই এই বইটা এখনই কিনে নে, ও আমাকে উত্তর দিতে পারে না। তারপরে আমাকে খবর নিতে হয় যে ওই বইটা কেনার মতন যেহেতু সামর্থ্য নেই, কোনোভাবে ওর কাছে বইটা পাঠানোর বন্দোবস্ত, বিকজ ওর কাছে একটা বই 700 টাকা 800 টাকা দিয়ে বই কেনার ক্ষমতা নেই। তুমি তাদের চেয়ে কিন্তু অনেক প্রিভিলেজড। ঠিক আছে, তোমার যে সমস্যাটা আছে, এই সমস্যাটা ইজ অ্যাকচুয়ালি নাথিং, জাস্ট তোমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি নিজেকে না প্রিভিলেজ ভাবা শুরু করো আজকে থেকে, সত্যি কথা বলছি। এবং তুমি জীবনে তোমার কিছু দুঃখের স্টোরি, তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, কিছু অ্যাকচুয়াল স্যাড স্টোরিকে দেখাবো। ঠিক আছে,
তাদের কী স্ট্রাগল এই মুহূর্তে করতে হচ্ছে, তখন তুমি বুঝবে যে আমি যদি ওটা চাই আমার কাছে সেটাকে করার মতন সব কিছু আছে, এক্সেপ্ট টাইম আর একটু বেশি ইচ্ছাটা অটোমেটিক্যালি চলে আসবে। টাইমটা একটু তোমাকে ম্যানেজমেন্ট করতে লাগবে। তোমরা হয়তো রাত্রেবেলা শিফট থাকে তোমার? না, আমি এখন ডে টাইমে। ডেতে কতক্ষণ অবধি করো? 9 to 5। প্রিভিলেজ। বাড়িতে 6টার পরে এসে দেড় ঘন্টা ঘুমাবে বাবা, তো 7টার থেকে মাঝখানে খাওয়া দাওয়া ছাড়া ওই পুরো 5 ঘন্টা পড়বে। ইচ্ছা থাকলে তুমি এই একটা বছরে করতে পারবে। বই কেনার টাকার কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় কোচিং নিতে পারবে। কিসের সমস্যা? শনি রবি ফুল ছুটি, ওর তো শনিবারও ক্লাস করতে লাগছে। তুমি করে আমাকে দেখাবে, বলবে যে স্যার এই বছর পেয়েছি। ঠিক আছে? নাম কি তোমার? আমার নাম পিনাকি সরকার। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসছো? ভেরি গুড। খুব ভালোভাবে ইয়ে করো, নিজেকে ভাববে না যে আমার কোনো সমস্যা আছে। ঠিক আছে? চার্লি চ্যাপলিন বলেছিলেন একটা কথা যে when I was poor I was crying as I didn't have a shoe, ঠিক আছে, till I met the person who didn't have feet. কি বুঝলি? আমার পায়ে জুতো ছিল না বলে ততক্ষণে আমি দুঃখ করতাম, যতক্ষণ না পর্যন্ত সেই লোকটাকে দেখলাম যার পাই ছিল না। তোমাকে আমি সেম কথাটা বলবো, তোমাদের অল্প একটু সময় কম আছে বলে সেই দুঃখটা করছো, যার হাতে এরকমও মানুষকে দেখেছি যারা এবার লাস্ট অ্যাটেম্প্ট। আমারও স্যার অলমোস্ট লাস্টের দিকে গেছে। কত বছর আছে? এখন 35 এ চলছে। একটা বছরকে তুমি সিনসিয়ারলি দাও, প্ল্যান করা না বন্ধ করে দাও, এক্সিকিউট করো। এবার পার বই 5টার সময় শেষ হবে, ও একটু বন্ধুদের সঙ্গে একটু ওই চা খেতে গেলাম, কফি খেতে গেলাম, এগুলোকে বাদ দাও। আর যতটা পারো দেখো বাবা, 9টার থেকে 5টা অবধি অফিস করো তো, 8 ঘন্টা। 8 ঘন্টা করে একটা মানুষ যদি 8 ঘন্টায় 480 মিনিট যদি সরকারকে বা তার সংস্থাকে 480 মিনিট দিত, তাহলে পৃথিবী অনেক সুন্দর জায়গা হয়ে যেত। ঠিক আছে? কেউই করি না আমরা সেটা। সুতরাং তবে 8 ঘন্টার মধ্যে দেখবে প্রচুর ফাঁক ফোকর আছে, একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আমি একটু বুকিশ, তোমাদের সলিউশন কিন্তু কম দেবো, হয়তো ভালো না লাগতে পারে। ঠিক আছে? কারণ আমার সলিউশনগুলো সব 16 বছর দেখে শেখা উত্তর, যেটার সঙ্গে রোজে উত্তরগুলো তোমরা হয়তো মিল খুঁজে পাবে না। আমি হয়তো বলতাম যে না না তোমাকে স্বপ্ন দেখতেই হবে, স্বপ্নকে বাঁচিয়ে রাখো, এই বছরই তোমাকে পাবে। আমি তো তোমাকে সেটা বলিনি। বলবে কিছু? হ্যালো স্যার, গুড আফটারনুন। স্যার প্রথমে আমার প্রণাম নেবেন। স্যার আমরা যখন কোনো এক্সাম দিচ্ছি স্যার, হয়তো কখনো ফেলিওর হচ্ছি, নেক্সট টাইম দেওয়ার সময় আমরা না চাওয়া সত্ত্বেও কিছুটা নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসে। তো স্যার এই জায়গাটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো? দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি যদি আমাকে এই প্রশ্নটা করতে, তাহলে আমি একটা থমাস আলভা এডিসনের একটা কোট নিয়ে বলতাম, তুমি ওই 10 বার ফেল করোনি, 10 বার তুমি মানে নতুন কিছু শিখেছো। বাট প্র্যাকটিক্যালি আমি জানি যে তোমার জীবনে কি চলে যখন তুমি প্রত্যেকবার পরীক্ষা ফেল করো, তাই না? প্রত্যেকটা রং অ্যাটেম্পট তোমার জীবনে, মিসড অ্যাটেম্পট তোমার জীবনে গ্লানিকে ডাবল করতে থাকে। ঠিক আছে? যে আমি কিন্তু ফেল করেছি। হ্যাঁ, ছোটবেলায় ও ফেল করেছে, মানিক বন্দ্যোপাধ্যায় পাস ফেল নামে একটা গল্পই লিখে ফেলেছে, যে ফেল করার গ্লানিটা কি হয়। তখন আমরা বসে বসে ভাবতাম ফেল করাটা এরকম জিনিস। তারপরে যখন জীবনের পরীক্ষা, বাস্তব পরীক্ষাটাতে মোকাবিলা করতে গেলাম, আর ইউপিএসসিতে প্রথমবারের জন্য জীবনে ফেল করলাম, তখন বুঝলাম যে ইটস সো টাফ ফেল করাটা। তার আগে একবার ফেল করেছিলাম, সেটা হচ্ছে 4th ইয়ারের স্ট্যাটিস্টিক্স পরীক্ষায় ফেল করেছিলাম, কারণ পরীক্ষায় দিনই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচের 4th ডেতে তোমার লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের ইনিংসটা, এপিক ইনিংসটা আমি দেখতে ইডেনে গেছিলাম। ওইটাই আমার একমাত্র ফেল ছিল, কম্পার্টমেন্ট ছিল। তারপরে যখন প্রথমবার ফেল করলাম একটা পরীক্ষাতে, তখন বুঝলাম যে ফেলিয়ার ইজ আচ্ছা কার্স। এবং সেটা সত্যি যে পরীক্ষার পরে না একটু জাস্ট নিজেকে ইভ্যালুয়েশন করো। আমরা সাধারণত, আমি প্রত্যেককে বলি, আমি যখন প্রশ্ন করি না, আমি মডেল কিছু কোয়েশ্চেন বানাই, আমি স্টুডেন্টদের সঙ্গে যখন সেটা শেয়ার করি, আমাদের সকলের পার্সপেক্টিভ, পার্সপেক্টিভটা কী থাকে জানো তো? 4টে
অপশান রয়েছে মাল্টিপল চয়েসে, আমি ঠিক করেছি পুরো মজা লাফাতে থাকি। অনেক সময় এটাও দেখি না যে বাকি 3টে কোন প্রশ্নের উত্তর। ঠিক আছে, তুমি একটা এমসিকিউ করে পরীক্ষা দিয়ে 200-র মধ্যে তুমি 140 স্কোর করেছো, তুমি রাত্রিবেলা আনন্দে মক টেস্টের কথা বলছি, সেলিব্রেশনে তুমি রাত্রিবেলা পড়াশোনাই করো না, বা WBCS প্রিলিমস ক্লিয়ার হচ্ছে। তুমি একবারও ভাবো না 60টা প্রশ্ন মানে প্রবাবল 240টা, একটা প্রশ্ন মানে 4টে উত্তর, 4টে উত্তর মানে এক একটা প্রশ্ন, তার মানে তুমি 240টা প্রশ্ন অ্যাকচুয়ালি মিস করেছো। আমি যখন কোয়েশ্চেন বানাই আমি ভয়ঙ্কর কঠিনভাবে স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন দিই, হ্যাঁ 4টে কড়া স্টেটমেন্ট দিই। ঠিক আছে, কীরকম স্টেটমেন্ট থাকে, হ্যাঁ কারণ আমি ওদেরকে বলি ওই যে বুকিশ নলেজ আমার কাছে টিকবে না বাবা, তুমি 50-এ 1-2 পেতে পারো। কীরকম, চা রপ্তানিতে ভারতবর্ষের স্থান এই, ঠিক আছে, সাপোজ হুইট প্রোডাকশনে ভারতবর্ষের স্থান এই, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ডাল উৎপাদন করে এই, ঠিক আছে, এরকম করে 4টা স্টেটমেন্ট দিই। আমার অপশনগুলো থাকে হচ্ছে 1 আর 3 কারেক্ট, হ্যাঁ 2 আর 4 কারেক্ট, লাস্টে একটা আবার ইচ্ছা করে দিই কোনোটিই কারেক্ট নয়। ম্যাক্সিমাম ছেলেমেয়েকে দেখি কি ওই ডিটা হয় অল অফ দ্য অ্যাবভ বা নান অফ দ্য অ্যাবভে নিশ্চিন্তভাবে যাবে, যেটাকে আমি 100% ভুল অপশান রাখবো। এইবার ছেলেমেয়ের মধ্যে না এইটাই ধারণা হয়েছে কি বলতো, যে স্যার অল অফ দ্য অ্যাবভে রেগুলার ভুল অপশান রেখেছে। লাস্ট ওদের আমি পরীক্ষা নিয়েছি, সবগুলো অল অফ দ্য অ্যাবভ কারেক্ট আনসার রেখেছি, সবাই ভুল করেছে। বিকজ দ্যাট ইজ দ্য সাইকোলজি। হ্যাঁ, আর আমরা সেই সাইকোলজিটাকে বুঝতে পারি অ্যাকচুয়ালি স্টুডেন্ট হাউ দে উইল পারফর্ম এভরি টাইম। তুমি ওই জায়গাটাকে চেস করছো। আমার যখন ইউপিএসসিতে প্রথমবার প্রিলিমসে ক্লিয়ার হলো না, আমি একবারও ভাবিনি যে আমি কতগুলো উত্তর পেরেছি। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে কোনটা আমি পারিনি, সেই জায়গাগুলোকে আমি পড়বো। এখনকার তোমাদের এমসিকিউ প্যাটার্নে এই পড়ার জায়গাটাকে আইডেন্টিফাই করাটাই তো কমে গেছে না। ভালো বই পড়ো, ভালো স্টাডি মেটেরিয়ালসকে পড়ো। যদি তোমাদের এখান থেকে নোট দেয় ভালো, সেই নোটটাকে বিশ্বাস রাখো, কারণ এখানেও তো টিচাররা, অভিজ্ঞ টিচাররাই পড়াবে, সেটাকে করে দেখো। হ্যাঁ, শর্টকাটকে ভেবো না প্লিজ, শর্টকাট দিয়ে ক্লার্কশিপ হবে। WBCS-এ শর্টকাটে সাকসেসফুল হওয়ার আমি বলছি তো 0.001% চান্স। অতটা যদি তোমার লাক থাকে তাহলে তুমি WBCS কেন হবে? তুমি লটারি কাটো বাবা, আর কাটলেও 10 কোটি 20 কোটির লটারি কাটো, বিচ হয়ে যাবে, সারা জীবনে যা কামাবে একবার এখান থেকে কামাবে, অতই যদি লাখ থাকে তোমার। আর কিছু বলো, তুমি বলো, অনেকক্ষণ হাত তুলেছো। স্যার আমি সৌরাশিস আপনার সাথে কথা হয়েছিল। আর স্যার একটা ভিডিওতে WBCS মেডিসিন ছিল, ওই ভিডিওতে আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাকে যে আমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবো কি করে। আপনি অ্যান্সার দিয়েছিলেন যেভাবে, আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি। আজকে 2 বছর 2.5 বছর পর আমি একটা সম্পূর্ণ আলাদা মানুষ। যাই হোক, আমার একটা এনজিও রয়েছে প্রয়াস বলে, সুন্দরবনে একটা আমার স্কুল চলে। বাট এই কাজের অ্যাক্টিভিটিসের সাথে থাকতে এমন একটা হয়ে গেছে স্যার, অভ্যাসে প্রচুর মানুষের সাথে মিশি। ওখানে দেবাঞ্জন ব্রহ্মচারী বা কেউ আছে? না স্যার, আমি জিপ লটে কাজ করি, জিপ লট। আচ্ছা, জিপ লটে কাজ করি। আচ্ছা, একটা আলাদা স্কুল, 40-50টা বাচ্চা আমার, এছাড়া আরো আদার্স অ্যাক্টিভিটিস, রক্ত, অনেক কিছু নিয়ে কাজ করি। যাবো তাহলে একবার। অবশ্যই স্যার, আসুন। তো কাজ করতে এমন হয়েছে স্যার, এখন প্রচুর এই দিদির মতো প্রচুর ফোন আসে, প্রচুর মানুষের দরকার পড়ে, এবং আমি ডিনাই করতে পারি না। একটা খারাপ জায়গা, এটা হয়তো আমার কাছে একটা কেমন একটা লাগে স্যার, বিবেকে লাগে যে আমি ডিনাই করতে পারি না। এবার পড়ছি তো একজনকে একটা তোমাদের কথা বলতে পারো, একজনকেও এই স্মৃতিটাকে আমি একটু, এখানে তো থাকবে এই ভিডিও, আমি একটা ছবি তুলে নিই। হ্যাঁ, তোমার উত্তরটা দিচ্ছি। ওকে স্যার। একজনকেও আমার একটা ছবি তুলে দাও তো, কয়েকটা ছবি, ঠিক আছে? এই স্মৃতিটা হারানোর নাই। না, আমার ছবি তুলে কি হবে? আচ্ছা, সবাই? হ্যাঁ, আমার তো সবাই পেছন থেকে, একদম পেছন থেকে সবার ছবি তুলে। বলো স্যার, তো এই করতে কি হয়েছে, এখন আর কারোর ফোন স্যার ডিনাই করতে পারি না। যখন পড়ছি তখন দেখা যাচ্ছে কল আসছে। এবার এনজিওর 100-র উপরে মেম্বার, তাদেরকে পুরোটা গাইড করা,
তারা প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর মিটিংস থাকে, এই সমস্ত কিছু করতে গিয়ে দেখতে পাচ্ছি যে টাইম চলে যাচ্ছে। আমি গত বছর মে থেকে আপ টু ইয়ে অব্দি চেষ্টা করেছি পুরো ডেডিকেটেডলি পড়ার, কিন্তু একটা দিন শেষে কি হচ্ছে, কিছু না কিছু ভাবে রিজনস কেটে গেছে। যেমন এই 1 জানুয়ারি থেকে আমার এই আপ টু এতদিন পর্যন্ত আমি ভালো করে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ এনজিওর ওয়ার্ক রয়েছে। কিন্তু যে জেনারেল প্রোগ্রাম স্যার ছাড়তে হবে না, তো আমি আমার যেটা ড্রিম, আমি ইউপিএসসি অ্যাসপিরেন্ট হিসেবে ইউপিএসসি করছো? আপনাকে বলেছিলাম আমি বেঙ্গলিতে লিখতে চাই। বেঙ্গলিতে আছে তো, বেঙ্গলিতে অপশন রয়েছে, আমি বেঙ্গলিতে লিখতে চাই। বাট স্টিল আমি এই কথাটাই বলবো যে মানে সবসময় তুমি এক্সেপশনস পাবে। হ্যাঁ, বেঙ্গলিতে এক্সেপশন পাবে, বেঙ্গলিতে হয়েছে, বাট বেঙ্গলিতে ম্যাটেরিয়ালস পাওয়াটা কিন্তু সত্যি কঠিন। যেটা ইংলিশে তোমাদের পক্ষে অনেক অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়ালস আছে, বাংলাতে পাওয়াটাই একটু কঠিন। আমি কি করবো স্যার এই মুহূর্তে, কারণ একদিকে স্যার বিবেকে আটকাচ্ছে, WBCS দু নৌকায় পা দিয়ে হয়, ইউপিএসসি অ্যাটমোস্ট ডেডিকেশন লাগে। ইটস মাই রিয়ালাইজেশন গো। আমি পাইনি, আমার জ্ঞান দেওয়াটা ঠিক নয়, পারিনি বলেই অন্যের স্বপ্নভঙ্গটা দেখতে চাই না। কারণ আমার একটা স্বপ্নভঙ্গ ইউপিএসসি নিয়ে হয়েছে, ইন্টারভিউ থেকে ফিরে আসতে হয়েছে। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট যে তুমি যদি 100% ডেডিকেশন দাও, নাহলে দুটো মিলিয়ে কিন্তু ইউপিএসসি হয়তো হবে, আমি জানি না, কিন্তু টাফ। আমি ফিল করছি কখনো একটা সিদ্ধান্ত নাও, প্রত্যেক দিনই স্যার ফিল হয় যে কি করবো, আমি কিছুতেই সেটা একটা সিদ্ধান্ত। থ্যাংক ইউ। যাও। আচ্ছা, ও আগে বলেছে। স্যার আমার কোশ্চেনটা এখানে অনেকই তুচ্ছ, কারণ আমি মাধ্যমিকে সেকেন্ড ক্লাস পাওয়া ছেলে, বিসিএসটা আমার কাছে অনেক হাই লেভেল। আমার বাড়ির ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার ভাই পুলিশের চাকরি করে, কনস্টেবল। আমি নিজে কনস্টেবল ইন্টারভিউ দিয়ে এসেছি, এবং রিসেন্ট আমার বোন বিএসএফ এর কনস্টেবলে জয়েন করেছে। তা আমার চাহিদা এটাই যে আমি কনস্টেবলে দিয়ে আসার পরে আবগারি কনস্টেবল ইন্টারভিউ দিয়ে এসেছি। বিসিএসটা আমার অনেক হাই লেভেলের স্বপ্ন, আমার অতটা হয়তো মানে পৌঁছাতে পারবো আমার স্বপ্ন আসে না, বাট আমি একটা চাকরি মানে উর্দিধারী চাকরিতে যেতে চাই, যেটা মানে বিসিএস এর অ্যাসপিরেন্ট যেটা আছে আইপিসি থেকে। তো সেইখানে আমি কিভাবে পৌঁছবো? আমি ইন্টারভিউ দিয়ে আসার পর থেকে আর পৌঁছাতে পারছি না। বারবার এবার প্রিলিমিনারিতে ব্যর্থ হয়েছি, কলকাতা পুলিশে ব্যর্থ হলাম। মানে খালি আমার বন্ধু বললো যে আজকে একজন আসছে, ভাই চল, ও একজন ভালো মানুষ। আমি আপনাকে সত্যি বলতে আগে চিন্তা আমার আমাদের মানে টার্গেট একটা দিয়ে আমরা দেশের জন্য একটা কাজ করবো। আমার নিজের বোন বিএসএফ এ চাকরি করছে আজকে, ভাই চাকরি। দেখো, তুমি অন্যকে বললে না ভালো মানুষ, তোমার বন্ধু বলেছে এবং তুমি তার জন্য চলে এলে। এটার কারণটা হচ্ছে যে বাড়িতে ছেলে মেয়ে সবাই মিলে দেশের সেবাতে নিযুক্ত থাকতে পারে, সেই বাড়ির আরেকটা সন্তান কি কোনোদিন খারাপ মানুষ হতে পারে? আমি নিজেও মানে ক্যাটারিং করি, বাড়িতে যা টুকটাক কাজ কাম সেইভাবে, মানে আমাদের বিসিএসটা অনেক হাই লেভেল স্বপ্ন, আমরা তো কোনোদিন পারবো না। তুমি স্টেপ বাই স্টেপ তুমি কোন জায়গাটাতে ফেল করছো তোমার? আমি প্রথম বছর প্রিলিমস কোয়ালিফাই করতে পারিনি পুলিশের, দ্বিতীয় বছর ইন্টারভিউ দিয়ে এসেছি, 1.37 এর জন্য চাকরি পাইনি। তারপরে বছর মেনে আটকে গেলাম, তারপরে বছর আবার পুলিশ আটকে গেলাম, এবারও পুলিশ আটকে গেলাম। 5 বার হয়েছে। হ্যাঁ, মানে একটা কলকাতা পুলিশ, একটা এক্সাইজ কনস্টেবল। আমার ব্যাচে একজন আছে যে 8ম বারের চেষ্টায় WBCS এক্সিকিউটিভ পেয়েছিল। আমাদের পিএসসি চেয়ারম্যান ছিলেন টিকে বোস, সেই সময়কার জাদরেল অফিসার। হ্যাঁ, তো 3 বছর করে তো ওনারা থাকতেন, পরপর 3 বছর সব পরীক্ষায় ইন্টারভিউতে দেখতেন উনি, ওই ছেলেটা আসে, ইন্টারভিউর পরে আর বেরোতে পারে না। লাস্ট অ্যাটেম্পটে, হ্যাঁ 8ম বারে উনি ওকে বলছে, আরে তুমি তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ পিএসসি, এরকম কিন্তু পেয়েছে। এখন আমার বাড়ির থেকে সেই মানে উৎসাহটা রয়েছে যে তুই পড়, যা খরচ লাগে যেভাবে হোক, মানে এইটাই তুমি কন্টিনিউ করো, একটু জাস্ট বার করার চেষ্টা করো কোন জায়গাটাতে তুমি আটকাচ্ছ। একবার প্রিলিমস হচ্ছে, একবার মেইনস হচ্ছে না, কেন একবার ইন্টারভিউ হচ্ছে না, মানে একবারে এক এক রকম মানে সমস্যার সমাধান হচ্ছে, সম্মুখীন হচ্ছে, এবং সেটাকে কামব্যাক করতে পারছি না। মেইন কথা এটাই। তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমার মেল আইডিটাতে একটু যোগাযোগ করো, তোমাকে একটু কাল্টিভেট করতে হবে। হ্যাঁ, দিয়ে দেবো। না স্যার, আমার বন্ধুর জন্য আজকে এসেছি আমি। ও আমার বোনের নাম কি? আমার নাম সাইদ মঞ্জিত মন্ডল। বাড়ি কোথায় গো? আমাদের বাতকুল্লা কৃষ্ণনগর অ্যাগস্ট অফিস। বুঝেছি, ইয়েতে যাওয়ার পথে, এই যে মায়াপুর যাওয়ার কথা বলেছিল না? হ্যাঁ, আমি গেছি। NH 34 থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ভিতরে। আমার বন্ধু আছে,
সুমন্তবতী। আমাদের ওখানে যে আছে 17 ব্যাচের ডব্লিউসি আছে অর্ঘগুহ, আচ্ছা, ওদের ওখানেই বলে, আমাদের ওখানেই বলে। ভেরি গুড। অর্ঘর সঙ্গে তাহলে ওর সঙ্গে দেখা করবে, কি বলেছে? গুগলিয়াতে পোস্টিং করেছে। আর কিসে বাড়ি এখানে গ্রামে জায়গা আছে, আর বাবা মা দুজনেই মনে হয় বাবা মারা গেছেন, মা মনে আছে, তো মা ওখানে থাকে, তো এখানে খুব কম আছে। আচ্ছা আচ্ছা, আর তাহলে তোমাকে যেটা বলো তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আর আর কারো বুক লিস্ট একবারে বলবো না, কেন বলতো? কারণ আমাকে যারা বুক লিস্ট নিয়ে প্রশ্ন করে তারা দেখেছি আমাকে যারা এই ধরনের প্রশ্নগুলো করে, ঠিক আছে, তারা সাধারণত আমি দেখেছি যে আমার সঙ্গে আরো 100 জনকে প্রশ্ন করে, স্যার কি কি বই পড়বো। আমি তোমাকে ছোট করছি নাকি? না না না, তোমাকে আমি একেবারেই ছোট করছি না, কিন্তু আমি অনেককে দেখেছি যে আমার মতন করে এরকম আরো অনেক জনকে তারা জিজ্ঞেস করে স্যার কি কি বই পড়বো, বলে সবার থেকে বইগুলোকে নিয়ে রাত্রিবেলা করে পিডিএফ গুলোকে ডাউনলোড করে একটা বই পড়ে, ঠিক আছে? আমি সবসময় বলি না, আগে অনেকে আবার আছে তারা বইও কেনে, বইও কেনে, ঠিক আছে? ওই জন্য বলি যে ডাব্লিউবিসিএস না হলে অনেকে কিন্তু ভালো পুস্তক বিক্রেতাও হতে পারে, এত বড় বই। বাট আই সাজেস্ট যে যেটাই পড়ো, আমি এখানে যেহেতু তোমাদের একরকম ভাবে গাইডেন্স হবে, তো আমি তার বাইরে আমি বেরোবো না, ঠিক আছে? তোমাকে এখানকার শিক্ষক শিক্ষিকারা কিছু বইয়ের কথা বলবে, এবার যদি তুমি বলো আপনাদের ইন্ট্রোডাকশন ওরিয়েন্টেশনের দিনে তো ইন্ডাকশনের দিনে তো সপ্তর্ষি স্যার অন্য বই বলেছে, তাহলে সেটা আই থিঙ্ক এই ইনস্টিটিউটকে ছোট করা হবে। এখানে যে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন তারা ওয়েল কোয়ালিফাইড, তারা যে বইটাকে বলবেন সেটাকে ফলো করছে, এবং তাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা পড়াবেন। নতুন প্যাটার্ন এখনো হয়নি, আমি যখন ধরো প্ল্যানিং কমিশন পড়াচ্ছি, তার আগে আমি সবসময় পড়াই যে প্ল্যানের উপযোগিতাগুলো কি কি, ঠিক আছে? প্ল্যানের প্রকারভেদগুলোকে কি কি, এবং ছাত্রছাত্রীকে বলি যে এইটাই লিখতে। তুমি প্ল্যানিং জানো না, তুমি 5 ইয়ার প্ল্যান, তুমি মহালানবিশ প্ল্যান কোনটা, হ্যাঁ, হ্যারল্ডোমার মডেল কি, সেটা ওই এমসিকিউতে সলভ করছো। তা আমি এই প্যাটার্নের ধার সত্যিই ধারি না, এবং শিক্ষক তোমাকে সবসময় যে শিক্ষাটা দেবে তাতে আমার মনে হয়, আমি সবসময় বলি যে প্যাটার্ন ডাজন্ট ম্যাটার আমার কাছে। আমার ছাত্রছাত্রীদেরকে আমি পড়ার পরে জিজ্ঞেস করবো, ইনফ্যাক্ট সেটাও করতাম যে যখন এমসিকিউ ছিল আমি ওদেরকে ডেসক্রিপটিভ দিতাম, হোয়াট আর দ্য নেসেসিটিস অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া লেখো, বলে স্যার এটা লিখে কী হবে, এটা তো আসবেই না। বলছি তাহলে আমার কাছে পড়তে হবে না, আলটিমেটলি ডেসক্রিপটিভ প্যাটার্নই হচ্ছে। ইফ ইউ নো দ্য সাবজেক্ট, নো দ্য চ্যাপ্টার, প্যাটার্ন কিচ্ছু করবে না, কিচ্ছু আসবে যাবে না। কিছু জিনিস অ্যাড হবে যেগুলো জানার খুব দরকার। কেন আর্ট অ্যান্ড কালচারটাকে বলছে গো, কেন আসবে, কেন সেটা জানবে না মানুষ? ডাব্লিউবিসিএস হচ্ছে তার নিজের একটা গ্রামের ফোক কালচারকে পর্যন্ত সে চেনে না, বড় বড় লেকচার দিচ্ছে, মোটিভেশন দেবে। সবার আগে এগুলোকে জানা উচিত। একদম পারফেক্ট আছে সিলেবাস, যদি সেটা চেঞ্জ হয় খুবভাবে জানা দরকার। তুমি একটা ডাব্লিউবিসিএস অফিসার হবে, একটা ড্রাফট করতে পারবে না, ইংরেজি লিখতে পারবে না, কেমন লাগবে গো? তাহলে এসেটার উপরে বা একটা নিজের এক্সপ্রেশন, সেটা বাংলাতেই লেখো, মনের ভাব এক্সপ্রেশনের তো একটা জায়গা থাকা উচিত, তাই না? আই থিঙ্ক এই চেঞ্জটা খুবই দরকার ছিল। আমি যখন নোটস করি তখন হচ্ছে নোটস করার পর কিছু চ্যাপ্টার থাকে সেটা মনে হয় যে আমি খুব বেশি করে ফেলেছি, আবার কিছু চ্যাপ্টার থাকে মনে হয় যে আমি আসলে যে কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটি আমি লিখি দিই। তো এইদিকে আমি কি করব, কিভাবে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করব, এবং যে মাইন্ড ম্যাপের থ্রুতে নোটস করব নাকি ডেসক্রিপটিভ লিখে নোটসটা করলে ভালো হবে? কি ম্যাপ? মাইন্ড ম্যাপ, শর্ট টাইপের কোথায়, মানে এগুলো কোথায় বার হয়? না আমি যে নোটসটা করতে
দেখো আমি মানে প্র্যাকটিক্যালি সাপোজ কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে একটা সবসময় বলি যে ইটস আ সায়েন্টিফিক প্রসেস। ইউপিএসসি তো আমাদের এন্টার ওয়ার্ল্ড পড়তে হতো, আমি ছেলে মেয়েকেও যখন কথা বলতাম ইউপিএসসির কথা, আমরা যে ওই দেশটার তুমি সব কিছু আগে জানা উচিত, ওয়ার্ল্ড ম্যাপ ধরে তার পাশের জিওগ্রাফিটা কেমন আছে, কোন রিভার আছে, ল্যান্ডলক কিনা, ক্যাপিটাল কি, কী জন্য বিখ্যাত, ওইখানে যখন একটা কিছু ঘটবে এবার সেটা তো আমার নোটের মধ্যেই আছে, ওইখানে একটা বম ব্লাস্ট হলো, তাহলে সেটা আমার ওই নোটটার মধ্যেই পাশে একটা ছোট্ট জায়গা থাকবে যেখানে হলো যে এইখানে আমার বম ব্লাস্টটা হয়েছে। বলে কারেন্ট অ্যাফেয়ার্স ইটস আ সায়েন্টিফিক প্রসেস। আর এই যে তুমি নোট বলছো সেটা জিওগ্রাফির নোট, জিওগ্রাফির নোটেও তখন ধরো একটা জায়গায় এসে পাটনাতে কিছু একটা আজকে হলো, তোমার পাটনার সম্পর্কে পাটনার কী কী প্রোডাকশন বা পাটনার কোন কোন জিনিসের জন্য বিখ্যাত সেটা তোমার একটা খাতাতে একটা নোটের মধ্যে থাকবে, তার পাশে একটা বুলেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে যে এই কনফারেন্সটা পাটনাতে হয়েছে। এই ধরনের জিনিসগুলো আমার তোমার মতে যে এই ছোটো ছোটো বুলেট পয়েন্টস দিয়ে করা উচিত। এবার ধরো তুমি প্ল্যানিংয়ের নোট বানাচ্ছ বা তুমি ইনফ্লেশনের নোট বানাচ্ছ, ইনফ্লেশনের কজগুলো কী কী তুমি সেটা বুলেট পয়েন্ট করে রাখো, মাথার মধ্যে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, আর পাশে অ্যারো দিয়ে এক্সাম্পল রাখো। ডাইরেক্ট বড় বড় নোট করলে তুমি রিভিশন দেওয়াটা কঠিন হয়ে যাবে, সেটা ডেসক্রিপটিভ হোক এমসিকিউ। কারণ অনেকে আছে না নোট খুব কষ্ট করে বানায় কিন্তু নোট আর পড়ে না। স্যার আমার শুভজিৎ শাহ, আমি চাকদাতে গেছি। স্যার আপনার ওই রিডিং হ্যাবিটের যে বাড়ানো হচ্ছে ভিডিওটা আমি দেখেছিলাম। এবার আমি বর্তমানে এমএ করছি হিস্ট্রিতে কল্যাণ ইউনিভার্সিটিতে। স্যার আমার যে সমস্যাটা হয়, আমি কোনো কিছু মানে ভিজুয়াল জিনিস হলে আমার কানেক্ট করতে খুব ভালো হয়, সুবিধা হয়। আমি রিডিংয়ের থেকে ওগুলো বেশি মনোযোগ দিই বা কেউ বক্তৃতা দিচ্ছে সেটা শুনে। এবার রিডিং হ্যাবিটটা আপনার ভিডিও দেখে আমি ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই কয়েকটা কালেক্ট করে স্টার্ট করেছি। এবার স্টার্ট করে যেসব জায়গায় আমার মজা লাগছে আমি দেখছি আমার টাইম বেরিয়ে গেল, আমি ওই জায়গাটা পড়তে পারছি। আবার যেসব জায়গায় এসে মনে হচ্ছে যে না আমার ঠিক ভালো লাগছে না, আমি ওই জিনিসটা কন্টিনিউ করতে পারছি না, আবার 2-3 দিন গ্যাপ চলে যাচ্ছে, তারপর আবার কোন বই পড়ছো? স্যার আমি হচ্ছে চাঁদের পাহাড়টা দিয়ে স্টার্ট করেছি। এবার যখন হচ্ছে শুরু করছি তখন ভালো লাগছে, এবার ধীরে ধীরে যখন ভেতরে যাচ্ছি মাঝে মাঝে একটু ব্রেক। আমাদের জীবনে বই পড়ার জন্য না, মানে যে কোনো কাজ করার জন্য একটা ব্যাটসম্যানকে জিজ্ঞেস করে দেখবে তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট হচ্ছে প্রত্যেকটা ম্যাচের ফার্স্ট রানটা। তুমি যখন বই পড়বে না, যেটা লস্ট হ্যাবিট, তোমার ফার্স্ট পড়া বইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমটা খুব কষ্ট হবে, যেই শেষ করবে ওইটার ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট সেকেন্ড বইটা পড়তে সাহায্য করবে। আমার বলতেও দ্বিধা নেই, আমার ওয়াইফ একটা সময় এই বই পড়ার অ্যাডিকশনটা ছিল না, তা শি সমি যে এত রকমের বই, এত রকমের সিনেমা, এত রকমের নলেজকে ইয়ে করতে, অ্যান্ড শি অ্যাকচুয়ালি সমি যে প্রত্যেকটা টাইমে ধরো মানে মানে লাইভও দেখেছে যে একটা জায়গাতে এমন একটা বিতর্ক হচ্ছে আর কি, এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। উদাহরণস্বরূপ আমি বললাম যে উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে রবীন্দ্রনাথের প্রভাব, সেটাতে আমি ধরো 40 মিনিট ওর সামনে যদি কথা বলতে পারি, ও তখন ভাবে তাহলে এই লোকটা জানলো কি করে এত কিছু। সো জাস্ট টু কাল্টিভেট মি শি স্টার্টেড রিডিং বুকস। প্রথমে বলছে যে সরু সরু বই দিয়ে শুরু করবো, আমি বললাম যেটা করার ইচ্ছা হয় শুরু করো। এখন তোমাদের মানে ম্যাডামকে আমি দেখি আর কি বাড়িতে, শি পারচেসেস এভরি মান্থ 4 to 5 বুকস, এবং আমি পড়ার সময় পাচ্ছি না। আমি বলছি তুমি আমাকে বিট করে চলে যাচ্ছ, এই মোটা বই পড়ছো। হ্যাঁ, বলছে না এখন না সরু বই তাড়াতাড়ি শেষ হয়ে বইয়ে মজাটা পাচ্ছি না। তো ইটস অ্যাকচুয়ালি হ্যাবিট। ফার্স্টটাকে শেষ করো, তারপরে টার্গেট সেকেন্ডটাকে শেষ করো। সারাদিনের অ্যাচিভমেন্টের মধ্যে লেখো আজকে আমি এই বইটাকে শেষ করেছি। ঠিক আছে, জীবনে আমরা সবচেয়ে বেশি ফেলিয়ার হই কি জানো তো, আমরা নিজেদেরকে খুব আনসাকসেসফুল ভাবি। ফার্স্ট বইটা পড়েছো, ইটস আ বিগ সাকসেস। সেকেন্ড বইটা পড়েছো, ইটস অলসো সাকসেস। এটাই কনফিডেন্স দেয় সামনের দিনে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু শুরু করলাম সিরিয়াস হয়েছে, এবার ওই জিনিসটা লাস্ট পর্যন্ত সিরিয়াস রাখাটা যাচ্ছে না, মানে মাঝে মাঝে ওটা ভেঙে যাচ্ছে। তুমি সিরিয়াসলি শুরুই করো না, একদম তুমি মজা সে শুরু করো,
রাজকুমার হিরানির সিনেমার মতো, পরের দিকে সিরিয়াস হও আর লাস্ট অব্দি সাকসেসফুল হও, ঠিক আছে? বলো বলো বলো। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি শেষ করবো, হ্যাঁ অনেকের সময় আছে, এবং তোমরা প্লিজ এবার তোমাদের মানে অনেকের খারাপ লাগছে, স্যার বলছেন উঠে যেতে, হ্যাঁ আমি তোমাদেরকে এবার করবো, আমি তোমাদের সব বুঝি, একটা সময় তোমাদের মতো জায়গাতে ছিলাম, প্লিজ তোমরা যাদের প্রশ্ন আছে তারা 2-3 জন থাকতে পারো, বাকিরা প্লিজ ইউ ক্যান টেক লিভ, হ্যাঁ নাহলে তোমরা থাকতে পারো, আমি কিচ্ছু মনে করবো না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বলো। স্যার আমি বর্তমানে মাস্টার্স করছি, তো আমি মাস্টার্স করতে করতে গ্র্যাজুয়েশনের পরে আমি টুকটাক করে প্রিপারেশন শুরু করেছি। তো আমার আর একটা মাত্র সেমিস্টার আছে, আশা করছি 2024 পরীক্ষাটা আমি দিব। তো স্যার মানে আমি প্রপার 6 মাস তো নিজেকে WBCS এর জন্য ডেডিকেট করব, কিন্তু এই 6 মাসটা আমাকে মাস্টার্সটাও আমার যদি একদম একদম আধা কাঁচরা কাজ জীবনে কোনো কিছু করবে না। আমরা অ্যাজ উই মুভ, আমরা ওয়াক দ্য টক হবে, হ্যাঁ হ্যাঁ বাইরে গিয়েও কথা বলা যেতে পারে। আজকের সেশনটাকে আমরা এখানেই আমরা সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং। তোমরা চাইলে আবার আসবো তোমাদের পাশে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।